ওকে, সো অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল আজকে স্টার্ট করছি। অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টি মেইন রিঅ্যাকশনসটা কি রকম টাইপের হতে পারে দেখে নাও। মেইন রিঅ্যাকশনসটা হচ্ছে এই দু রকমের হতে পারে, মানে পুরো রিঅ্যাকশনসটা এখানে বোঝানো আছে কেমন করে এক্স্যাক্টলি অ্যালকোহল গুলো কেমন করে রিঅ্যাকশন করে থাকে। অ্যালকোহল মলিকুল দু রকম ভাবে রিঅ্যাকশন করতে পারে, হয় অ্যালকোহল মলিকুলটা অ্যাজ আ নিউক্লিওফাইল রিঅ্যাক্ট করতে পারে, অথবা অ্যালকোহল মলিকুলটা অ্যাজ আন ইলেকট্রোফাইল রিঅ্যাক্ট করতে পারে। সো কেমন করে রিঅ্যাকশনটা পসিবল, মেইন দুটো টাইপ, মানে জেনারেল দুটো টাইপ সেটা দেখে নাও কেমন। জেনারেল দুটো টাইপ হচ্ছে, অ্যালকোহল মলিকুলে অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। অ্যালকোহল মলিকুল ROH অক্সিজেনের উপরে আছে ক্লিয়ারলি লোন পেয়ার, দুটো লোন পেয়ার আছে। কারোর কাছে যদি লোন পেয়ার প্রেজেন্ট থাকে সে সেই লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করতে পারে। সো অ্যালকোহল মলিকুলের অক্সিজেন অ্যাটম থেকে লোন পেয়ার অফ ইলেকট্রনটা প্রেজেন্ট থাকার জন্য অ্যালকোহল মলিকুল ক্যান বিহেভ অ্যাজ আ নিউক্লিওফাইল এন্ড ও অন্য কাউকে অ্যাটাক করতে পারে, অন্য কাউকে অবভিয়াসলি অ্যাটাক করতে পারে। কেন অন্য কাউকে অ্যাটাক করতে পারে? কারণ লোন পেয়ার কারো কাছে থাকলে সে নিউক্লিওফাইল হিসেবে ট্রিট হয়, লোন পেয়ারের থ্রুতে কাউকে অ্যাটাক করতে পারে। কোন কার্বনকে অ্যাটাক করবে? সেই কার্বনকে অ্যাটাক করবে যে কার্বনে প্লাস চার্জ আছে বা ইলেকট্রোফিলিসিটি আছে। পার্শিয়াল প্লাস চার্জ বা ফুললি প্লাস চার্জ মানে ইলেকট্রোফিলিসিটি আছে, মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন। সো যদি কোনো একটা কার্বন ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন হয় মানে ইলেকট্রোফিলিক কার্বন হয়। ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন মানে হচ্ছে ইলেকট্রোফিলিক কার্বন, আইদার পার্শিয়াল প্লাস চার্জ আছে অথবা ফুললি কার্বোক্যাটায়ন। তো দুটোর মধ্যে যে কোনো একটা সিচুয়েশনে সেই কার্বনের উপরে অ্যালকোহলের অক্সিজেন মলিকুলের লোন পেয়ার অ্যাজ আ নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, এন্ড তার ফলে এরকম বন্ডটা তৈরি হবে। কোন বন্ডটা তৈরি হলো? এই বন্ডটা তৈরি হলো, এই পার্টিকুলার বন্ডটা তৈরি হলো, অক্সিজেনের সঙ্গে কার্বনের এই বন্ডটা তৈরি হলো। অ্যালকোহল মলিকুল ছিল ROH এন্ড কার্বনের তিনটে ভ্যালেন্সি ছিল, 4 নম্বর ভ্যালেন্সি এই বন্ডটা তৈরি হলো, নতুন তৈরি হলো। তৈরি হওয়ার জন্য কি হলো? অক্সিজেনের লোন পেয়ারটা আর নেই অক্সিজেনের কাছে, অক্সিজেনের লোন পেয়ার এখন অ্যাটাক করে বন্ড পেয়ারে কনভার্ট হয়ে গেছে। যেহেতু নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে লোন পেয়ারের থ্রু দিয়ে, তাই ওটা বন্ড পেয়ার হয়ে গেছে। যেহেতু ওটা এখন বন্ড পেয়ার হয়ে গেছে তাই অক্সিজেনের মাঝে প্লাস চার্জ এসেছে, ঠিক আছে? এটা ফার্স্ট স্টেপটা হয়েছে। অক্সিজেন নিজের লোন পেয়ারটাকে আবার ফেরত পেতে চায়। কার্বনের সঙ্গে তো এক লোন পেয়ারটাকে ইউজ করে কি করেছে? কার্বনের সঙ্গে বন্ড বানিয়ে নিয়েছে, নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে দিয়ে কার্বনের সঙ্গে বন্ড বানিয়ে নিয়েছে লোন পেয়ারটাকে ইউজ করে, কিন্তু লোন পেয়ারটাকে ফেরত পেতে চায়। তো ফেরত পাবে কার থেকে? তার জন্য হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড পেয়ারটা আছে সেই বন্ড পেয়ারটাকে আবার লোন পেয়ার ফর্মে ব্যাক করে নিচ্ছে, হাইড্রোজেনকে H+ ফর্মে বার করে দিচ্ছে। তাই হাইড্রোজেনটা H+ ফর্মে বেরিয়ে যাচ্ছে এন্ড হাইড্রোজেনের সঙ্গে যে বন্ড পেয়ারটা ছিল ওই বন্ড পেয়ারটাকে আবার লোন পেয়ার ফর্মে ব্যাক করে নিচ্ছে, হাইড্রোজেনকে H+ ফর্মে বার করে দিচ্ছে। তাহলে অ্যালকোহল থেকে H+ পার্টটা বেরিয়ে গেল আর এই OR পার্টটা কার্বনটার সঙ্গে জুড়ে গেল, অর্থাৎ কার্বনের সঙ্গে জুড়লো কোন পার্টটা? OR। ক্লিয়ারলি দেখে নাও, কার্বনের সঙ্গে জুড়েছে এই OR পার্টটা। OR পার্টটা ছিল H একটা ছিল, বাট H টা H+ ফর্মে বেরিয়ে গেছে এন্ড লোন পেয়ারটা অক্সিজেন মলিকুল লোন পেয়ারটা ফেরত নিয়ে নিছে। সো এই পার্টিকুলার রিঅ্যাকশনসে অ্যালকোহল ইজ বিহেভিং অ্যাজ নিউক্লিওফাইল, অ্যালকোহলের অক্সিজেন মলিকুল লোন পেয়ার অ্যাটাক করেছে কার্বনের উপরে। কোন কার্বন? ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বনে। তার ফলে অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ড তৈরি হয়েছে, সঙ্গে অক্সিজেনের উপরে প্লাস চার্জ এসেছে কারণ লোন পেয়ারটা এখন বন্ড পেয়ার হয়ে গেছে। সো লোন পেয়ারটাকে রিগেইন করার জন্য অক্সিজেন হাইড্রোজেনকে আউট করে দিয়েছে। সো দিস ইজ ওয়ান টাইপ অফ রিঅ্যাকশন যেখানে অ্যালকোহল মলিকুলের অক্সিজেন অ্যাটম is behaving as a nucleophile because of its lone pair electron. Okay, next হচ্ছে alcohol molecule can also, এটা হচ্ছে one type, ঠিক আছে? এটা type 1, মানে alcohol molecular behavior type 1. now this is type 2, এটা জেনারেল রিঅ্যাকশনটা বলছি, ঠিক আছে? রিঅ্যাকশনসের ডিটেইলসে আসবো, তার আগে জেনারেল মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা বলছি যে অ্যালকোহল মলিকুলের মধ্যে কেমন কেমন রিঅ্যাকশন পসিবল। সো নেক্সট হচ্ছে অ্যালকোহল মলিকুল ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল অলসো। অ্যালকোহল মলিকুল ইলেকট্রোফাইল হিসেবেও বিহেভ করতে পারে। অ্যালকোহল যখন ইলেকট্রোফাইল হবে তখন কি হবে? অ্যালকোহলের উপরে কেউ অ্যাটাক করবে। নিউক্লিওফাইল যখন তখন কি হচ্ছিল? অ্যালকোহল অ্যাটাক করছিল কারোর উপরে, অ্যালকোহলের অক্সিজেন কারোর উপরে অ্যাটাক করছিল। বাট অ্যালকোহল যখন ইলেকট্রোফাইল হবে তখন অ্যালকোহলের উপরে কেউ অ্যাটাক করবে। সো অ্যালকোহলের উপরে অ্যাটাক কেমন করে পসিবল? তার জন্য ধরো এটা একটা অ্যালকোহল আছে, অ্যালকোহলে দিতে হবে প্রথমে একটা হাইড্রোজেন, মানে H+, হাইড্রোজেন না অ্যাসিড। সো সোর্স অফ অ্যাসিড দিতে হবে HCl, H2SO4, এনি সোর্স অফ অ্যাসিড। H+ এর প্রেজেন্সে এখন অক্সিজেনের লোন পেয়ারটা কি করবে? নিউক্লিওফিলিক অ্যাটাক না করে, কারণ নিউক্লিওফাইল তো নেই, মানে কোনো কার্বন তো নেই যার উপরে অ্যাটাকটা করবে, এসছে কে? H+ এসছে। তাই ওই যে লোন পেয়ারটা এখন H+ কে অ্যাবজর্ব করে নেবে, H+ কে বন্ড করবে, কোঅর্ডিনেট বন্ড বানাবে, দিয়ে প্রোটোনেটেড অ্যালকোহল হয়ে যাবে, OH2+ হয়ে যাবে। ছিল OH গ্রুপ, নিল H+ দিয়ে হয়ে গেল OH2+। অবভিয়াসলি একটা লোন পেয়ার চলে গেছে তাই প্লাস চার্জ এসেছে।
লোন পেয়ারটা H+ এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে। OH এর অক্সিজেনের লোন পেয়ারটা H+ এর সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে, তাই লোন পেয়ারটা এখন কোঅর্ডিনেট বন্ড পেয়ার হয়ে গেছে, তাই প্লাস চার্জ অ্যাপিয়ার করেছে OH2+। এখন এই অবস্থায় OH ওয়াজ আ পুয়ার লিভিং গ্রুপ, OH গ্রুপটা ছিল একটা পুয়ার লিভিং গ্রুপ, কিন্তু OH2+ এটা একটা ভেরি গুড লিভিং গ্রুপ। কেন গুড লিভিং গ্রুপ? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ OH2+ ইজ নাথিং বাট water with a plus charge on oxygen. OH2+ is nothing but water with a plus charge on oxygen. So water কেন থাকতে চাইবে প্লাস চার্জ নিয়ে কারোর সঙ্গে বন্ড তৈরি করে? ও বেরিয়ে যেতেই চাইবে। So that is why OH2+ is a very good living group. মানে একটা পুয়ার লিভিং গ্রুপ H+ এর প্রেজেন্সে একটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল। একটা পুয়ার লিভিং গ্রুপ OH গ্রুপ একটা H+ এর প্রেজেন্সে, H এর প্রেজেন্সে, অ্যাসিডের প্রেজেন্সে গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যে গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল, OH2+ থরি না এখানে আর থাকবে, OH2+ will go out. যেই OH2+ আউট হয়ে গেল, এই যে OH2+ আউট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি হবে, এইখান থেকে OH2+ আউট হওয়ার যেহেতু চান্স তৈরি হয়েছে, এখন অন্য কোন নিউক্লিওফাইল, কোন নিউক্লিওফাইল, ধরো Br- এলো থেকে মেবি এখানে অ্যাসিড হিসাবে HBr দেয়া হয়েছিল, মেবি এখানে অ্যাসিড হিসাবে HBr দেয়া হয়েছে, তাহলে HBr থেকে এসছে H+টা পুয়ার লিভিং গ্রুপকে বানিয়ে দিয়েছে গুড লিভিং গ্রুপ। ওর যে কাউন্টার অ্যানায়ন পার্টটা, অ্যাসিডের যে অ্যানায়ন পার্টটা Br-, ওই Br- এখন নিউক্লিওফিলিক অ্যাটাক করছে কোন কার্বনে? যে কার্বনে OH2 গ্রুপটা অ্যাটাচ হয়ে আছে, লিভিং গ্রুপটা অ্যাটাচ হয়ে আছে। এটা কি অ্যাটাক হচ্ছে? এটা SN2 হচ্ছে, আর কিচ্ছু না। কিন্তু এই SN2টা হচ্ছে কার উপরে? হচ্ছে অ্যালকোহলের উপরে। মানে অ্যালকোহলের কার্বনটা কেমন কার্বন? অ্যালকোহলের কার্বনটা হয়ে গেছে ইলেকট্রোফিলিক কার্বন, এর উপরেই পার্শিয়াল প্লাস চার্জ জেনারেট হয়ে গেছে। ইলেকট্রোফিলিক কার্বন অ্যালকোহলের কার্বনটা। আগে কিন্তু অ্যালকোহলের অক্সিজেনটা থেকে নিউক্লিওফাইল অ্যাটাক হচ্ছিল, এখন অ্যালকোহলের কার্বনের উপরে অন্য নিউক্লিওফাইল অ্যাটাক করছে, কারণ অ্যালকোহলের কার্বন ইজ বিহেভিং অ্যাজ ইলেকট্রোফিলিক কার্বন। ইলেকট্রোফিলিক কার্বন হওয়ার জন্য কি হচ্ছে, অন্য নিউক্লিওফাইল ওই কার্বনে অ্যাটাক করছে, OH2+ বিং আ গুড লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে। সো SN2 টাইপের রিঅ্যাকশন হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে এন্ড লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে। SN2 টাইপের রিঅ্যাকশন হচ্ছে। সো ওয়াটার আউট হয়ে গেল এন্ড Br জুড়ে গেল। এই অবস্থাতে কোন পার্টটা জুড়ে গেল? পুরো OH গ্রুপটাই আউট হয়ে গেছে, OH2 তৈরি করে পুরো OH-টাই আউট হয়ে গেছে, শুধু R পার্টটা জুড়ে গেছে। R পার্টটা জুড়ে গেছে। R পার্টটাতে কে ছিল? RCH2। এই যে RCH2 এই পার্টটা শুধু জুড়েছে, যেটা অ্যালকিল গ্রুপ ছিল। R পার্টটা RCH2 এই পার্টটা জুড়ে গেছে কার সাথে? নিউক্লিওফাইলটার সাথে, Br- এর সাথে। সো এই সিচুয়েশনে অ্যালকোহল ইজ বিহেভিং অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। তার মানে অ্যালকোহল যখন নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে, কোন অ্যাটমটা নিউক্লিওফিলিসিটি শো করছে? অ্যালকোহলের অক্সিজেন অ্যাটমটা নিউক্লিওফিলিসিটি শো করছে বিকজ অফ ইটস লোন পেয়ার। আর অ্যালকোহল যখন ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করছে, তখন কে ইলেকট্রোফিলিসিটি শো করছে? তখন অ্যালকোহলের যে অক্সিজেন, যে কার্বনটার সঙ্গে OH গ্রুপটা অ্যাটাচ, ওই কার্বনটা, যে কার্বনটার সঙ্গে OH গ্রুপটা অ্যাটাচ, ওই কার্বনটা ইলেকট্রোফিলিসিটি শো করছে, ওর উপরে অন্য নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করছে, অন্য নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে। ও ইলেকট্রোফিলিসিটি শো করছে, লিভিং গ্রুপটা পুয়ার ছিল, গুড লিভিং গ্রুপ বানানোর জন্য H+ দিচ্ছে। অবভিয়াসলি সঙ্গে সঙ্গে অন্য নিউক্লিওফাইল H+ এর যে কাউন্টার অ্যানায়নটা, ওই অ্যানায়ন নিউক্লিওফাইলটা তখন অ্যাটাক করছে ওই কার্বনটার উপরে, যে কার্বনটাতে OH2 গ্রুপটা অ্যাটাচ, OH2+ গ্রুপটা অ্যাটাচ, এন্ড তার ফলে OH2+ বিং আ গুড লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, SN2 রিঅ্যাকশন হচ্ছে। সো দিস ইজ দ্য টু ওয়ে ইন হুইচ অ্যালকোহল মলিকিউলস can react. These are the two main ways through which alcohol molecules can react. ক্লিয়ার হয়েছে? টাইপ 1টা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি করছে, টাইপ 1টা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে, লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যাটাক হচ্ছে অন্য কোনো ইলেকট্রোফিলিক কার্বনের উপরে। আর টাইপ 2টা কি? টাইপ 2টা হচ্ছে অ্যালকোহলের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, অ্যালকোহলের কার্বন যেটা কিনা ইলেকট্রোফিলিক কার্বন, তার উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, এন্ড তার ফলে ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছ। প্রথম কেসে প্রোডাক্ট পাচ্ছ যেটা, ওটা হচ্ছে একটা ইথার মলিকিউল পাচ্ছ। কি পাচ্ছ দেখে নাও, দিস ইজ আ ইথার মলিকিউল। কেন ইথার? অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ, অক্সিজেনের দুই দিকে দুটো অ্যালকিল গ্রুপ, সো ইথার মলিকিউল পাচ্ছ যখন অ্যালকোহল নিউক্লিওফাইল হয়ে যাচ্ছে। অ্যালকোহল যখন ইলেকট্রোফাইল, তখন কি পাচ্ছ? তখন হ্যালো অ্যালকেন পাচ্ছ। যে মানে নিউক্লিওফাইলটা যদি হ্যালোজেন গ্রুপ হয় তাহলে হ্যালো অ্যালকেন পাচ্ছ, নিউক্লিওফাইলটা যদি হ্যালাইড হয় তাহলে পাচ্ছ হ্যালো অ্যালকেন। সো দিস আর দ্য প্রোডাক্ট ইউ আর গেটিং।
হোপফুলি পুরো জেনারেল মেকানিজমের পুরো পার্টটা ক্লিয়ার যে কোথায় কি পাচ্ছ। যখন নিউক্লিওফাইল তখন পাচ্ছ ইথার, যখন ইলেকট্রোফাইল তখন পাচ্ছ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে যেটা যদি নিউক্লিওফাইল হয় তবে হ্যালো অ্যালকেন পাবে, অন্য কোনো নিউক্লিওফাইল হলে অ্যাকর্ডিংলি কোনো না কোনো প্রোডাক্ট পাবে। সো দিস ইজ দ্য বেসিক ওয়ে ইন হুইচ অ্যালকোহল মলিকুল রিঅ্যাক্টস অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল অর অ্যাজ আ নিউক্লিওফাইল। চলে আসছি এবারে অ্যালকোহলের বেশ কিছু কেমিক্যাল প্রপার্টিতে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যালকোহল মলিকুলের অক্সিজেনটা হাইড্রোজেনটা অ্যাসিডিক ইন নেচার। কেন অ্যালকোহলটা অ্যাসিডিক ইন নেচার দেখে নেওয়া যাক। সো অ্যালকোহল মলিকুলে কি আছে, ROH। সো অ্যাসিডিক কেন প্রথমে আমরা দেখে নিই। অ্যাসিডিক এই কারণে, কারণ এই যে ROH টা আছে, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। এবার অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে OH বন্ডের বন্ড পেয়ার কি অক্সিজেন নিজের দিকে টানছে। অক্সিজেন বিং ইলেকট্রোনেগেটিভ, এই OH বন্ডের বন্ড পেয়ার কি অক্সিজেন কি করছে নিজের দিকে টানছে। তার ফলে অক্সিজেনের উপরে একটা পার্শিয়াল মাইনাস চার্জ তৈরি হচ্ছে। হাইড্রোজেনটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গিয়ে হাইড্রোজেনের উপরে একটা পার্শিয়াল প্লাস চার্জ তৈরি হচ্ছে। হাইড্রোজেনের উপরে যেখানে অলরেডি পার্শিয়াল প্লাস চার্জ তৈরি হয়ে বসে আছে, সেখানে কোনো সুইটেবল বেসের প্রেজেন্সে হাইড্রোজেনটা অ্যাজ H+ আউট হয়ে যেতেই পারে। LH+ হিসাবে কোনো মলিকুল থেকে যদি আউট হয়ে যায়, দ্যাট ইজ দ্য অ্যাসিডিটি। H+ যদি কোনো মলিকুল থেকে আউট হয়ে যায়, দ্যাট মিন্স দ্যাট ওই মলিকুলটা অ্যাসিডিটি শো করছে। তার মানে অ্যালকোহলস আর অ্যাসিডিক বিকজ অ্যালকোহলের অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, তাই ও হাইড্রোজেন থেকে ইলেকট্রন পেয়ার উইথড্র করে নিচ্ছে, বন্ড পেয়ারটা উইথড্র করছে। অক্সিজেনের উপর আসছে পার্শিয়াল মাইনাস চার্জ, কিন্তু হাইড্রোজেনের উপর আসছে পার্শিয়াল প্লাস চার্জ। তাই সুইটেবল বেসের প্রেজেন্সে হাইড্রোজেনটা H+ হিসেবে বেরিয়ে যাচ্ছে। H+ বেরিয়ে যাওয়া মানে অ্যাসিডিটি শো করা। এখানে পয়েন্ট টু বি নোটেড, বলছে অ্যালকোহলস আর উইক অ্যাসিডস তো ঠিক আছে, বাট অ্যালকোহলস আর উইকার অ্যাসিডস দেন ওয়াটার। ওয়াটারের থেকে উইক অ্যাসিড। কেন ওয়াটারটাকে উইক অ্যাসিড বলছে, অ্যাসিডের কি রিঅ্যাকশন সেটা তো পরে আসছি, বাট অ্যালকোহলস আর উইকার অ্যাসিড দেন ওয়াটার। ওয়াটারের থেকে উইক অ্যাসিড বলছে। কেন ওয়াটারের থেকে উইক অ্যাসিড বলছে, কারণ দেখো ওয়াটারও HOH বন্ড আছে, অ্যালকোহলে ROH বন্ড আছে, সিমিলার টাইপের বন্ড। HOH বন্ড, ওটাতে ROH বন্ড। HOH বন্ডে অক্সিজেন বিং ইলেকট্রোনেগেটিভ, এদিক থেকেও বন্ড পেয়ারকে নিজেকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে, এদিক থেকেও বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। তার মানে দুদিকের হাইড্রোজেনটাই পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে বসে আছে, যে কোনো একদিকের হাইড্রোজেনই H+ ফর্মে বেরিয়ে যেতে পারে। এদিক থেকেও হাইড্রোজেন পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে বসে আছে, এদিক থেকেও হাইড্রোজেনের থেকে পার্শিয়াল প্লাস চার্জ নিয়ে বসে আছে। এবং এই অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, এর ইলেকট্রোনেগেটিভিটি মেটানোর জন্য, ইলেকট্রোনেগেটিভিটির হাঙ্গারটা মেটানোর জন্য অক্সিজেন ইলেকট্রনকে প্রচুর উইথড্র করে নিচ্ছে হাইড্রোজেন থেকে। হাইড্রোজেন থেকে যদি ইলেকট্রনকে উইথড্র করে নেয়, হাইড্রোজেন H+ ফর্মে বেরিয়ে যাওয়ার জন্য বসে থাকবে। H+ ফর্মে বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে অ্যাসিডিটি শো হওয়া। তাই হাইড্রোজেন থেকে ইলেকট্রন উইথড্র হয়ে যাওয়া মানে হাইড্রোজেনটাও H+ ফর্মে বেরিয়ে যেতেই চাইবে, দ্যাট ইজ অ্যাসিডিটি হবে। কিন্তু অ্যালকোহলে কি হচ্ছে, অ্যালকোহলেও অক্সিজেনটা হাইড্রোজেনের থেকে ইলেকট্রন উইথড্র করছে, কিন্তু অ্যালকোহলে আছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপের আছে +I এফেক্ট। +I এফেক্টের থ্রু দিয়ে অ্যালকিল গ্রুপটা কি করছে, একটু হলেও ইলেকট্রন সাপ্লাই করে দিচ্ছে অক্সিজেনের দিকে। অর্থাৎ অ্যালকিল গ্রুপটা অক্সিজেনকে বলছে, ভাই দেখ তুই ইলেকট্রোনেগেটিভ ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের থেকে অত ইলেকট্রন তোলার দরকার নেই, দিয়ে হাইড্রোজেনকে H+ করে বার করে দেওয়ার দরকার নেই, আমি তোকে কিছু ইলেকট্রন সাপ্লাই দিচ্ছি বিকজ আমার +I এফেক্ট আছে। এইভাবে অ্যালকিল গ্রুপ একটা নেগোসিয়েশন করছে অক্সিজেনের সঙ্গে, যাতে H+ টা না বেরোয়, দ্যাট ইজ অ্যাসিডিটি না হয়, কম হয়। তার জন্য অ্যালকিল গ্রুপ অক্সিজেন অফার করছে, আমি আমার বন্ড পেয়ারটাকে, অ্যালকিল গ্রুপ এবং অক্সিজেনের মাঝে যে বন্ড পেয়ারটা আছে, অ্যালকিল গ্রুপ আর অক্সিজেনের মাঝে যে বন্ড পেয়ারটা আছে, +I এফেক্টের থ্রু দিয়ে ওই বন্ড পেয়ারটাকে অক্সিজেনের দিকে পুশ করে দিই। তাহলে অ্যালকিল গ্রুপ যখনই বন্ড পেয়ারটাকে অক্সিজেনের দিকে পুশ করে দিচ্ছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির হাঙ্গার একটু হলেও কমে যাচ্ছে, কারণ অক্সিজেন অ্যালকিল গ্রুপ থেকে কিছুটা ইলেকট্রন পাচ্ছে, বিকজ অ্যালকিল গ্রুপই অক্সিজেনের দিকে +I এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রনকে পুশ করছে। তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির হাঙ্গার যদি কমে যায়, অবভিয়াসলি অক্সিজেন হাইড্রোজেন থেকে অত ইলেকট্রন তুলবে না, হাইড্রোজেন থেকে অত ইলেকট্রন উইথড্র করবে না। হাইড্রোজেন থেকে যদি ইলেকট্রন উইথড্র না হয়, হাইড্রোজেনটারও H+ হিসেবে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কম হবে। তাই হাইড্রোজেন, অ্যালকোহলের হাইড্রোজেন H+ হিসেবে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কম দেখায়, whereas ওয়াটারের হাইড্রোজেন H+ হিসেবে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি দেখায়, কারণ ওয়াটারে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কমানোর জন্য কোনো +I এফেক্ট নেই। ওয়াটারে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কমানোর জন্য কোথাও থেকে কোনো +I এফেক্ট আসছে না, যেটা কিনা অ্যালকোহলে আসছে। যেহেতু অ্যালকোহলে আসছে, সেই কারণে হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কম, তাই বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কম বলে
অ্যালকোহলটা হবে লেস অ্যাসিডিক এন্ড ওয়াটার হবে মোর অ্যাসিডিক। এবার অ্যাসিডিটি নেচারের জন্য কি কি রিঅ্যাকশনস হতে পারে? আমরা জানি অ্যাসিডিক নেচার মানে সেখানে H+ আয়ন রিলিজ হবে। H+ আয়ন রিলিজ হলে মেটালের সঙ্গে যদি রিঅ্যাকশন হয়, H+ টা রিপ্লেসড হয়ে যাচ্ছে মেটাল দিয়ে। দেখে নাও H+ রিপ্লেসড হয়ে গেছে মেটাল দিয়ে, মানে এখানে অ্যাসিডের সঙ্গে মেটালের রিঅ্যাকশন হয়েছে, অ্যালকোহল এখন বিহেভ করছে অ্যাজ অ্যান অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে মেটালের রিঅ্যাকশন হয়েছে, ফলে সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। এরকম রিঅ্যাকশন আমরা ছোটবেলাতে অনেক দেখেছি, জিঙ্ক প্লাস HCl ZnCl2 প্লাস H2, অ্যাসিডের সঙ্গে মেটালের রিঅ্যাকশন হলে সল্ট আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সো জিঙ্ক প্লাস HCl ZnCl2 প্লাস H2, সিমিলারলি এখানে অ্যাসিড প্লাস মেটাল এন্ড তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। পরেরটা তো তাই হয়েছে, তারপরেরটা তো তাই হয়েছে। তার মানে অ্যাসিডের হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যাচ্ছে মেটাল আয়ন দিয়ে, এন্ড তার ফলে সল্ট তৈরি হয়েছে। যে হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল ওরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে আউট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল। যার যেখানে বুঝতে অসুবিধা হবে সে সেখানে বলবে। নেক্সট চলে আসছি অ্যাসিডিক ক্যারেক্টার অ্যালকোহল গুলো, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, তাদের মধ্যে অ্যাসিডিক ক্যারেক্টার কেমন করে ভ্যারি করছে। সো প্রাইমারি অ্যালকোহল মানে কি? প্রাইমারি অ্যালকোহল মানে OH গ্রুপ, OH কার্বনটা, OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের একটাই কার্বনে অ্যাটাচ, একটাই অ্যালকিল গ্রুপ আছে। OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। 2 ডিগ্রি কখন? OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে দুটো কার্বন অ্যাটাচ, তাই এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কখন? OH গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে তিনটে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ, তাই এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবার এদের মধ্যে অ্যাসিডের স্ট্রেংথটা কেমন করে হচ্ছে দেখো। আমরা একটু আগে কি দেখলাম যে ওয়াটারে কি হচ্ছে, হাইড্রোজেন অ্যাসিডিক হচ্ছে, হাইড্রোজেন H+ হিসেবে বেরিয়ে যাচ্ছে, কারণ এই ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের হাঙ্গারটাকে কমানোর জন্য কোনো প্লাস আই ইফেক্টের সাপ্লাই নেই। অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, ও সবসময় বন্ড পেয়ারকে উইথড্র করতে থাকে, বন্ড পেয়ারকে যত উইথড্র করতে থাকে হাইড্রোজেন H+ ফর্মে বেরিয়ে যেতে থাকে, এন্ড অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাঙ্গার কমানোর জন্য কেউ নেই ওয়াটার মলিকুলে। কিন্তু অ্যালকোহলে কি আছে? অ্যালকোহলে প্লাস আই এফেক্ট আছে, কার থেকে? অ্যালকিল গ্রুপের থেকে। অ্যালকিল গ্রুপ যেহেতু সাপ্লাই দিচ্ছে ইলেকট্রন পেয়ারের কার দিকে? অক্সিজেনের দিকে, তাই এই অক্সিজেনটা যদিও দুটোই অক্সিজেন অ্যাটম, বাট এই অক্সিজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ। পয়েন্ট টু বি নোটেড, লেস ইলেকট্রোনেগেটিভ, একই অক্সিজেন অ্যাটম, বাট এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ওখানে হাইড্রোজেনের সঙ্গে ছিল, এখানে অ্যালকিলের সঙ্গে আছে। অ্যালকিল ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছে প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে, তাই এই অক্সিজেন লেস ইলেকট্রোনেগেটিভ। এই অক্সিজেন যদি লেস ইলেকট্রোনেগেটিভ হয়, অবভিয়াসলি হাইড্রোজেনের থেকে বন্ড পেয়ার লেস উইথড্র করবে, তার মানে হাইড্রোজেনটা বেরিয়ে তো যাবে কিন্তু লেস টেন্ডেন্সি থাকবে, লেস টেন্ডেন্সি থাকবে H+ তৈরি করবার, কারণ এখন অক্সিজেনের হাঙ্গার অনেকটাই স্যাটিসফাইড, অক্সিজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ হয়ে পড়েছে বিকজ অফ দ্য প্লাস আই এফেক্ট, ইলেকট্রন আসছে ওর কাছে, তাই অক্সিজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ মানে হাইড্রোজেনের থেকে বন্ড পেয়ার কম উইথড্র করছে, তার মানে হাইড্রোজেনটার H+ ফর্মে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কম হচ্ছে, টেন্ডেন্সি কম মানে অ্যাসিডিটিও কম হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যদি অ্যালকিল গ্রুপ থাকে সে তার প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে অ্যাসিডিটিকে কমিয়ে দিচ্ছে। এখন 1 ডিগ্রি অ্যালকোহলে একটা অ্যালকিল গ্রুপ যে তার প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে H+ এর রিলিজকে আটকে দিচ্ছে। 2 ডিগ্রি অ্যালকোহলে দুটো প্লাস আই এফেক্ট আছে, দুটো অ্যালকিল গ্রুপ আছে যারা তাদের প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে H+ এর রিলিজকে আটকে দিচ্ছে। 3 ডিগ্রি অ্যালকোহলে তিনটে অ্যালকিল গ্রুপ আছে যারা তাদের এক্সক্লুসিভ প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে H+ এর রিলিজকে আটকে দিচ্ছে। তাহলে H+ সবথেকে বেশি ইজিলি কোথায় রিলিজ হবে? ওয়াটারে, তারপরে হবে 1 ডিগ্রি অ্যালকোহলে, তারপরে 2 ডিগ্রিতে, তারপরে 3 ডিগ্রিতে। তার মানে ওয়াটারে অ্যাসিডিটি সবথেকে বেশি, তারপরে হবে 1 ডিগ্রি অ্যালকোহল, এন্ড তারপরে আস্তে আস্তে অ্যাসিডিটি কমতে থাকবে। তার মানে লেফট টু রাইটে আমরা বলতে পারি অ্যাসিডিটি ডিক্রিজেস। অ্যাসিডিটি ডিক্রিজ করলো লেফট টু রাইটে, ক্লিয়ার? কারণ অ্যালকিল গ্রুপ বাড়ছে মানে ইলেকট্রনের সাপ্লাই বাড়ছে মানে অক্সিজেনটা লেস ইলেকট্রোনেগেটিভ হয়ে যাচ্ছে। ওয়াটারের অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, 1 ডিগ্রির অক্সিজেন লেস ইলেকট্রোনেগেটিভ,
2 ডিগ্রির অক্সিজেন লেসার ইলেকট্রোনেগেটিভ, 3 ডিগ্রির অক্সিজেন লিস্ট ইলেকট্রোনেগেটিভ, কারণ প্লাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রনের সাপ্লাই পাচ্ছে, তো এই অক্সিজেনের হাঙ্গার কমে গেছে। তার মানে অবভিয়াসলি H+ কে বার করবে না, H+ কে হোল্ড করে রাখবে, কারণ H+ অক্সিজেন বন্ড পেয়ারকে তুলবে না, H+ এর থেকে হাইড্রোজেন থেকে বন্ড পেয়ারকে নিয়ে নেবে না, উজ্জ করবে না, কারণ অন্য দিক থেকে ইলেকট্রন পেয়ার পেয়ে যাচ্ছে। যেহেতু অন্য দিক থেকে ইলেকট্রন পেয়ার পেয়ে যাচ্ছে, তাই হাইড্রোজেনের থেকে অক্সিজেন এখন ইলেকট্রন পেয়ার উজ্জ করবে না। তার মানে হাইড্রোজেনের H+ ফর্মে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কমে যাবে। হাইড্রোজেনের যদি টেন্ডেন্সিটা কমে যায়, তার মানে অ্যাসিডিটি কমে যাবে। সো ইন দিস ওয়ে the acidity decreases, water এর সবথেকে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সো হোপফুলি পুরো অ্যাসিডিটি অর্ডারটা, অ্যালকোহলের জন্য টোটাল অ্যাসিডিটি অর্ডারটা বুঝতে পেরেছো। বেশ, যে কেউ কথা বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। ফার্দার টপিকে যাচ্ছি। অ্যাসিডিটি চলছিল এতক্ষণ আমাদের, অ্যাসিডিটির পরের অর্ডারে যাচ্ছি। সো রিঅ্যাকশন উইথ মেটাল হাইড্রাইড, যেহেতু অ্যালকোহলটা অ্যাজ অ্যান অ্যাসিড বিহেভ করছে, তাই ও বেশ কিছু অ্যাসিডিক প্রপার্টি শো করবে। অ্যাসিডিক প্রপার্টি শো করবে মানে কোন অ্যাটমটাকে ইনভলভ করে রিঅ্যাকশন হবে? অ্যালকোহলের হাইড্রোজেন অ্যাটমটাকে, OH গ্রুপের হাইড্রোজেন অ্যাটমকে ইনভলভ করে রিঅ্যাকশন হবে। কারণ অ্যাসিডিটি মানে OH গ্রুপ থেকে H+ বেরিয়ে যাচ্ছে, OH গ্রুপ থেকে, অ্যালকোহলের OH থেকে H+ বেরিয়ে যাচ্ছে, এন্ড দ্যাট ইজ অনলি অ্যাসিডিটি। তার মানে অ্যালকোহলের OH গ্রুপটাকে ইনক্লুড করে অ্যালকোহলের OH গ্রুপের হাইড্রোজেন অ্যাটমের জন্য যে সমস্ত রিঅ্যাকশনস হবে, সেগুলোই হচ্ছে অ্যালকোহলের অ্যাসিডিক নেচারের জন্য শো হবে। সো নেক্সট রিঅ্যাকশনটা দেখে নিচ্ছি, মেটাল হাইড্রাইডের সঙ্গে রিঅ্যাকশন। মেটাল হাইড্রাইড কারা? সোডিয়াম হাইড্রাইড। ঠিক আছে, সো মেটাল হাইড্রাইডে কেমন করে হাইড্রোজেন প্রেজেন্ট থাকে? Na+H-। হাইড্রাইড হচ্ছে সেই ধরনের কম্পাউন্ড যেখানে H- প্রেজেন্ট থাকে। ঠিক আছে, মেটাল হাইড্রাইড মানে ক্যাটায়নটা হচ্ছে মেটাল, আর হাইড্রাইড H- হচ্ছে অ্যানায়নটা। সো এই অবস্থাতে যদি অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন হয়, একই ভাবে মেটালটা রিপ্লেস করে দেবে হাইড্রোজেনকে, মেটালটা রিপ্লেস করবে হাইড্রোজেনকে। অ্যালকোহল থেকে বেরোবে H+, ভালো করে বুঝে নাও, অ্যালকোহল থেকে বেরোবে H+, আর হাইড্রাইড থেকে আসছে H-। তারা দুজন কম্বাইন করে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস, H+H-। অ্যালকোহল থেকে আসবে H+, আর হাইড্রাইড থেকে আসছে H-। অ্যালকোহলের H+, হাইড্রাইডের H- তৈরি করবে হাইড্রোজেন গ্যাস, আর মেটালটা রিপ্লেস করে দিচ্ছে হাইড্রোজেনটাকে, অ্যালকোহলের হাইড্রোজেনটাকে। সো সল্ট তৈরি হচ্ছে। So this is the metal hydride দের সঙ্গে alcohol reaction involving the hydrogen atom of alcohol. Alcohol এর hydrogen atomটাকে involve করে, this is the reaction. Next reaction, esterification. এখানেও similar টাইপের reaction হচ্ছে। esterification আমাদের মনে রাখতে হবে কাদের সঙ্গে কাদের reaction হয়? অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের reaction হলে এস্টার তৈরি হয়, ডিহাইড্রেশন reactionটা হয়। ডিহাইড্রেশন হয় সেই জন্য concentrated sulfuric acid দেওয়া হয় as dehydrating agent। ডিহাইড্রেটিং এজেন্ট। এই রিঅ্যাকশনটা বেসিক্যালি কিছুই না, রিঅ্যাকশনটা হচ্ছে ডিহাইড্রেশন। এই রিঅ্যাকশনটা ডিহাইড্রেশন হচ্ছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে। রিঅ্যাকশনটা হচ্ছে ডিহাইড্রেশন টাইপের, বিকজ ওয়াটার ইজ গেটিং আউট। ঠিক আছে, ডিহাইড্রেশনটা হচ্ছে কেমন করে দেখে নেওয়া যাক। সো দিস ইজ অ্যান কার্বক্সিলিক অ্যাসিড, CH3COOH, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ CH3COOH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এন্ড দিস ইজ অ্যান অ্যালকোহল C2H5OH। ঠিক আছে, OH C2H5 করে লেখা আছে, C2H5OH। ওকে, সো দিস ইজ অ্যান অ্যালকোহল এন্ড দিস ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড। এবারে এদের মধ্যে রিঅ্যাকশনটা হচ্ছে কেমন করে ভালো করে দেখো। রিঅ্যাকশন যখন হচ্ছে, সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এই ওয়াটার আউট হয়ে গেল, অ্যালকোহলের H আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH গ্রুপটা, অ্যালকোহলের H আর কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ, এটা আউট হয়ে যাচ্ছে, ডিহাইড্রেট হয়ে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার তৈরি করছে। তাহলে কোন কার্বনের সঙ্গে কে জুড়ে গেল? এই কার্বনটার সঙ্গে জয়েন করে গেল এই অক্সিজেনটা। সো ইউ আর গেটিং দ্য এস্টার CH3COOC2H5, CH3CO এই পার্টটা এসছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এন্ড OC2H5 এই পার্টটা এসছে অ্যালকোহল থেকে। CH3CO এই পার্টটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে। স্ট্রাকচারটা যদি দেখো, স্ট্রাকচারটা কেমন? CH3C ডাবল বন্ডেড O, এন্ড তারপরে OC2H5। ক্লিয়ারলি দেখে নাও কোন পার্টটা কোথা থেকে এসেছে। CH3C ডাবল বন্ডেড O, ওটা এসেছে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে, ওখানে ছিল OH, OH টা আউট হয়ে গেছে। আর C2H5O
এই পার্টটা এসছে অ্যালকোহল থেকে, এর সঙ্গে ছিল এইচ, এইচটাও আউট হয়ে গেছে, এইচ আর ওএইচ ডিহাইড্রেট করে গেছে, দিয়ে ওয়াটার তৈরি করেছে ইন প্রেজেন্স অফ দ্য ডিহাইড্রেটিং এজেন্ট সালফিউরিক অ্যাসিড, বাকিটা জুড়ে গেছে CH3 C ডাবল বন্ডেড ও, এই পার্টটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসা পার্ট, এন্ড OC2H5 এই পার্টটা অ্যালকোহল থেকে আসা পার্ট, এরা দুজন কম্বাইন করে তৈরি করলো যে মলিকুলটা, সেটা হচ্ছে RC ডাবল বন্ডেড ও OR স্টার মলিকুল, RC ডাবল বন্ডেড ও OR স্টার মলিকুল। সো দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ এস্টারিফিকেশন। এই এস্টারিফিকেশনের রেটটা কেমন হবে বলছে, যদি বাল্কি গ্রুপ হয়, অ্যালকোহলে যদি বাল্কি গ্রুপ হয় বা অ্যাসিডে যদি বাল্কি গ্রুপ থাকে তাহলে এস্টারিফিকেশনের রেট কম হবে। অবভিয়াসলি যত বাল্কি গ্রুপ হবে, এই গ্রুপগুলো যদি বাল্কি হয়ে যায়, এই গ্রুপগুলো যদি বাল্কি হয়ে যায়, অবভিয়াসলি বাল্কি হলে অ্যাপ্রোচ করতে অসুবিধা হবে, স্টেরিক রিপালশন তৈরি হবে, তাই এস্টারিফিকেশনের রেটও আস্তে আস্তে স্লো হয়ে যাবে। যত অ্যাসিডের গ্রুপগুলো লাইট থাকবে, অ্যাসিডের গ্রুপগুলো যত লাইট থাকবে, অ্যালকোহলের গ্রুপও যত লাইট থাকবে, বাল্কনেস যত কম থাকবে, অবভিয়াসলি তত ফাস্ট এস্টারিফিকেশন হবে। বাল্কনেস, অ্যাসিড গ্রুপের বাল্কনেস বা অ্যালকোহল গ্রুপের বাল্কনেস যদি বাড়তে থাকে, অবভিয়াসলি তারা কাছাকাছি আসা মানে স্টেরিক রিপালশন শুরু হবে, এন্ড কাছাকাছি এসে স্টেরিক রিপালশন যদি হয়ে যায় তাদের রিঅ্যাক্টিভিটি কমতে থাকবে, মানে এস্টারিফিকেশনের রেট কমতে থাকবে। অর্থাৎ অ্যালকোহল যদি বাল্কি হয় বা কার্বক্সিলিক অ্যাসিডটা যদি বাল্কি হয়, দুজনের মধ্যে কেউ একজন যদি বাল্কি হয়, এস্টারিফিকেশনের রেট ডাউন হয়ে যাবে, বিকজ বাল্কি গ্রুপ কাছে আসা মানে স্টেরিক রিপালশন শুরু হয়ে যাওয়া। তার জন্য অর্ডারটা কিরকম দেখো, অ্যালকোহল হচ্ছে CH3OH সব থেকে ফার্স্ট এস্টারিফিকেশন করবে, তারপরে CH3CH2OH একটু স্লো হয়ে যাবে এস্টারিফিকেশনের রেট, তারপর হচ্ছে এই অ্যালকোহলটা, তারপরে টারশিয়ারি অ্যালকোহল, ঠিক আছে, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। সো যত বাল্কনেস বাড়ছে, হোল 2 হয়ে গেছে CH3 হোল 2, CH3 হোল 3, যত বাল্কনেস বাড়ছে তত এস্টারিফিকেশনের রেট কমছে, অ্যালকোহলের বাল্কনেস যত বাড়ছে। একইভাবে অ্যাসিডের বাল্কনেস যত বাড়ছে তত এস্টারিফিকেশনের রেট কমছে। এটা ছিল ফর্মিক অ্যাসিড, অনলি হাইড্রোজেন ছিল, এখানে মিথাইল গ্রুপ এসেছে CH3COH, এখানে দুটো মিথাইল গ্রুপ এসেছে, এখানে তিনটে মিথাইল গ্রুপ এসেছে। সো যত বাল্কনেস বাড়ছে, অ্যাসিড হোক বা অ্যালকোহল হোক, স্টেরিক রিপালশন বাড়ছে, ডিহাইড্রেশনটা অত ইজিলি হতে পারছে না, কিন্তু এস্টারিফিকেশনের রেট ড্রপ করে যাচ্ছে। ওকে ফাইন, সো দিস ইজ দ্য এস্টারিফিকেশন রিঅ্যাকশন। মনে রাখতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশনে এস্টার তৈরি হয় বাই ডিহাইড্রেশন, তাই ডিহাইড্রেটিং এজেন্ট দেওয়া হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, যে কিনা অ্যালকোহল থেকে হাইড্রোজেন আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH কে ওয়াটার তৈরি করে ডিহাইড্রেট করে দেয়, মাঝের বন্ডগুলো জুড়ে যায়, এন্ড ইউ উইল বি গেটিং দ্য এস্টার মলিকুল। একইভাবে এবার এটাও মনে রাখতে হবে, যদি এস্টার মলিকুলের হাইড্রোলাইসিস করা হয়, এস্টার মলিকুলের পরে আসবো, এস্টার মলিকুলের হাইড্রোলাইসিস করা হয়, তাহলে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, যে বন্ডটা তৈরি হয়েছিল। এস্টার মলিকুলের হাইড্রোলাইসিস করলে ওই বন্ডটাই ব্রেক হয়ে যাবে যেটা তৈরি হলো, এন্ড ওই বন্ডটা ব্রেক হয়ে গেলে আমরা অরিজিনাল কার্বক্সিলিক অ্যাসিড আর অরিজিনাল অ্যালকোহলকে আবার ফেরত পাবো। যে বন্ডটা ব্রেক হয়ে গেল, ওই বন্ডের সঙ্গে একদিকে OH একদিকে H, H আর OH বেরিয়ে গেছিল, দিয়ে এস্টার তৈরি হয়েছিল, H আর OH জুড়ে যাবে ওয়াটার থেকে, দিয়ে আবার অরিজিনাল অ্যালকোহল এবং অরিজিনাল কার্বক্সিলিক অ্যাসিড ফেরত পাওয়া যায় যদি এস্টারের হাইড্রোলাইসিস করা হয় অ্যাসিডিক মিডিয়ামে বা বেসিক মিডিয়ামে। চলো গ্রিগনার রিঅ্যাকশন, গ্রিগনারের সঙ্গে রিঅ্যাকশন। সো গ্রিগনারের সঙ্গে যখন রিঅ্যাকশন হয়, ভালো করে দেখবে কোন পার্টের সঙ্গে কোন পার্ট রিঅ্যাকশন করছে। বারবার অর্গানিক কেমিস্ট্রিতে বলেছি, অর্গানিক কেমিস্ট্রিতে আমি জানি না তোমরা কি কতজন ইকুয়েশন ব্যাংক বানানো শুরু করেছো, বাট অন্যান্য অনেক ব্যাচে স্টুডেন্টসরা ইকুয়েশন ব্যাংক বানানো শুরু করে দিয়েছে, এন্ড তারা হাইলি বেনিফিটেড হচ্ছে। সল্টলেকের ব্যাচে আই গেস নিউটন স্কুলের স্টুডেন্টসরা পড়ে, সল্টলেকে আমার যে ব্যাচটা আছে ওখানে নিউটন স্কুলের বেশ কয়েকজন স্টুডেন্টস পড়ে, ওরা 50তে হাফ ইয়ারলিতে 50তে হয়েছে, এন্ড 45-46 করে মার্কস পেয়েছে। ইউনিট টেস্ট 50তে 45-46 করে মার্কস পাচ্ছে, তার কারণ ওরা অর্গানিক কেমিস্ট্রিতে ইকুয়েশন ব্যাংক বানাতে শুরু করে দিয়েছে। পুরো ইকুয়েশন লিখে লিখে খাতা ভর্তি করে ফেলেছে, অর্গানিক কেমিস্ট্রি টোটাল খাতা ভর্তি করে ফেলছে, শুধু ইকুয়েশন লিখে যাচ্ছে, বইতে যা ইকুয়েশন লেখা আছে অ্যাজ ইট ইজ খাতায় লিখছে এন্ড রেডি করছে, খাতায় লিখছে রেডি করছে। কিছু অনেকটাই বুঝতে পারছে, কিছু হয়তো বুঝতেও পারছে না, বাট খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে করে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে করে রিঅ্যাকশন গুলো লিখে ইকুয়েশন ব্যাংক রেডি করছে। কেমন প্যাটার্নে লিখছে? এই প্যাটার্ন লিখছে যে রিঅ্যাকট্যান্ট, তার অ্যারোর উপরে কন্ডিশন আর রিএজেন্ট, এন্ড তৈরি হলো কি প্রোডাক্ট। পুরো এই ফরম্যাটে সমস্ত রিঅ্যাকশনস লিখে ইকুয়েশন ব্যাংক রেডি করছে। সে প্রিপারেশনে বলো, প্রপার্টিজের বলো, যে কোনো। সো তোমরাও রিঅ্যাকশন গুলোকে ইকুয়েশন ব্যাংক ফর্মে বানিয়ে লেখা শুরু করো, খাতা আমাকে ক্লাসে এনে দেখাও যে স্যার ইকুয়েশন ব্যাংক তৈরি করছি। অ্যালকোহলের প্রিপারেশনের ইকুয়েশন ব্যাংক, অ্যালকোহলের প্রপার্টিজের ইকুয়েশন ব্যাংক, হ্যালো অ্যালকেনের হ্যালো অ্যালিনসের প্রিপারেশনের প্রপার্টিজের টোটাল ইকুয়েশন ব্যাংক বানাও। অর্গানিক কেমিস্ট্রি গ্রিপে না এলে মার্কস উঠবে না।
তাই অর্গানিক কেমিস্ট্রিকে গ্রিপে আনার জন্য ইকুয়েশন ব্যাংক বানানো শুরু করে। আমি জানি না কে কে রেডি করছো এখন অবধি বা আদৌ শুরু করেছো কিনা। সো টাইম কিন্তু লিমিটেড, ইকুয়েশন ব্যাংক বানানো রেডি করো এবং দরকার হয় খাতা আমাকে ক্লাস 10 এ দেখাও যে স্যার হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারের উপরে পুরো ইকুয়েশন ব্যাংক রেডি করেছি। সো ইকুয়েশন ব্যাংক রেডি করলে এতবার করে তোমার রিঅ্যাকশন গুলো স্টাডি হবে, তোমার ভুল হবেই না, হওয়ার চান্স 0 হয়ে যাবে, আর তোমাদেরও মার্কস ভালো উঠবে। নিউটন স্কুলের 2-3 জন স্টুডেন্টস 50 তে 45 স্কোর করেছে তাদের ইউনিট টেস্টে, তাদের খাতা আমি দেখেছি, কারণ তারা ইকুয়েশন ব্যাংক লিখে লিখে রেডি করছে। এরকমই 2-3টে চ্যাপ্টার নিয়ে ইউনিট টেস্ট হয়েছিল, আর ইউনিট টেস্টটা 10 মার্কসের 20 মার্কসের না 50 মার্কসের ছিল নিউটন স্কুলে, আর সেখানে তারা ম্যাসিভ মার্কস নিয়ে আসছে। তার কারণটাই হচ্ছে এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। সো তোমরাও একটু এই ব্যাপারটাতে ফোকাস করো, ইকুয়েশন ব্যাংক হাই ইম্পর্টেন্স আছে, এতবার করে ইকুয়েশন গুলো লিখতে হবে আর পড়তে হবে উইথ কন্ডিশন যে অটোমেটিক্যালি তোমার মাথায় ঢুকে যাবে আর মোস্ট অফ দ্য রিঅ্যাকশন বুঝতে পারবে, কারণ ক্লাসের সমস্ত রিঅ্যাকশন তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সো মোস্ট অফ দ্য রিঅ্যাকশন তুমি বুঝতেও পারছো, মনেও আছে, একটু একটু হয়তো মুখস্থ করার পার্ট থাকছে, কিন্তু মোস্ট অফ দ্য রিঅ্যাকশন মনেও থাকছে। সো ইকুয়েশন ব্যাংক বইতে যা লেখা আছে অ্যাজ ইট ইজ জিনিসটাকে নিয়ে এসো। সো অর্গানিক একটু জোর দাও। চলে আসছি আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টের সঙ্গে কেমন করে রিঅ্যাকশন হচ্ছে। সেটা একটা অ্যালকোহল, বারবার দেখাচ্ছি কোন পার্টের সঙ্গে কোন পার্ট রিঅ্যাকশন করছে। এটা হচ্ছে গ্রিগনার্ড C2H5 MgBr, ঠিক আছে। হ্যালো অ্যালকেনের মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকে গেলে গ্রিগনার্ড তৈরি হয়। এই মোমেন্টে কে কে বলতে পারবে যে গ্রিগনার্ডটা কেমন করে তৈরি হয়েছে? অনেকবার ক্লাসে ডিসকাস করেছি গ্রিগনার্ডটা কেমন করে তৈরি হয়েছে, কে কে বলতে পারবে? অরিজিনাল স্টার্টিং হ্যালো অ্যালকেনটা কি ছিল যেটার উপরে ম্যাগনেসিয়াম দেওয়াতে গ্রিগনার্ড তৈরি হয়েছে? কে বলবে? কে বলবে বলো, কোন হ্যালো অ্যালকেনের উপরে ম্যাগনেসিয়াম দেওয়াতে গ্রিগনার্ডটা তৈরি হলো? এই গ্রিগনার্ডটা তৈরি হলো। অরিজিনাল হ্যালো অ্যালকেনটা কি? চুপ করে থাকলে কি করে শিখবে? অরিজিনাল হ্যালো অ্যালকেনটা ছিল C2H5Br। C2H5Br এর উপরে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দেওয়াতে এই গ্রিগনার্ডটা তৈরি হয়। সেই গ্রিগনার্ডের সঙ্গে যখন অ্যালকোহলের রিঅ্যাকশন হচ্ছে, কোন পার্টটা রিঅ্যাক্ট করছে? বেসিক্যালি রিঅ্যাক্ট করে বেরিয়ে যাচ্ছে এই পার্টটা, এন্ড তৈরি করছে একটা অ্যালকেন মলিকুল। অ্যালকোহল থেকে হাইড্রোজেন, আমরা এখন সমস্ত সেই রিঅ্যাকশন গুলো পড়ছি যেখানে অ্যালকোহলের হাইড্রোজেন অ্যাটমটা ইনভলভ, রাইট? সো অ্যালকোহল থেকে হাইড্রোজেন আর গ্রিগনার্ডের C2H5, গ্রিগনার্ডের অ্যালকেল গ্রুপটা অ্যালকোহলের হাইড্রোজেনের উপরে আছে পার্শিয়াল প্লাস চার্জ, এটা বের হচ্ছে। গ্রিগনার্ড মানেই হচ্ছে তার অ্যালকেল গ্রুপের উপর আছে পার্শিয়াল মাইনাস চার্জ। সো অবভিয়াসলি পার্শিয়াল প্লাস চার্জের সঙ্গে পার্শিয়াল মাইনাস চার্জই কম্বাইন করবে না আউট হয়ে যাবে। পার্শিয়াল প্লাস চার্জের সঙ্গে পার্শিয়াল মাইনাস চার্জ কম্বাইন করবে, আউট হয়ে যাবে। কারণ আমরা জানি গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপটা নিউক্লিওফাইলের মতন বিহেভ করে, নেগেটিভ চার্জ হোল্ড করে। গ্রিগনার্ডের অ্যালকিল গ্রুপটা নিউক্লিওফাইলের মতন বিহেভ করে, নেগেটিভ চার্জ হোল্ড করে। তাহলে পার্শিয়াল মাইনাস চার্জ আছে, এর মাথায় পার্শিয়াল প্লাস চার্জ আছে অক্সিজেন হাইড্রোজেনটার মাথায়, তার জন্য এরা আউট হয়ে যাচ্ছে, দিয়ে তৈরি করছে অ্যালকেন, সঙ্গে বাকি সাইড পার্টটা তৈরি হচ্ছে CH3 MgBr। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনে কি হচ্ছে? একই রকম ভাবে যেরকম করে গ্রিগনার্ড হলো সিমিলার ওয়েতে রিঅ্যাকশন হচ্ছে। জানতে হবে এই কম্পাউন্ডটাকে কি বলে। দিস ইজ অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইড CH3COCl, CH3C ডাবল বন্ডেড ও Cl, অ্যাসাইল ক্লোরাইড। আর এটা হচ্ছে অ্যালকোহল। কারা কারা আউট হয়ে যাবে যখন এদের মধ্যে রিঅ্যাকশন করানো হবে ইন প্রেজেন্স অফ পিরিডিন? HCl আউট হয়ে যাবে, HCl আউট হয়ে যাবে, ঠিক আছে। অ্যালকোহল থেকে হাইড্রোজেন, অ্যালকোহলের হাইড্রোজেনটাই ইনভলভ হবে রিঅ্যাকশনে। অ্যালকোহল থেকে হাইড্রোজেন আর অ্যাসাইল ক্লোরাইড থেকে ক্লোরিন, HCl উইল বি গেটিং আউট। তাহলে কারা কারা জুড়ে গেল? এই কার্বনটার সঙ্গে এই অক্সিজেনটা জুড়ে গেল, এন্ড তুমি কি মলিকুল পেলে? এস্টার মলিকুল পেলে। তাহলে এস্টারিফিকেশন ছাড়াও এস্টার তৈরি করা যায়। অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড কনসেন্ট্রেটেড H2SO4 ডিহাইড্রেশন, এটাও যেমন এস্টার তৈরি করার উপায়, এটাও এস্টার তৈরি করার উপায়, অ্যাসাইলেশন। কোন গ্রুপটা ইনসার্ট হয়ে গেল? এই পার্টিকুলার গ্রুপটা অ্যালকোহলে ইনসার্ট হয়ে গেল, CH3C ডাবল বন্ডেড ও। এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ। অ্যালকোহলে অ্যাসাইল গ্রুপ ইনসার্ট হলো, তাই এটাকে বলা হয় অ্যাসাইলেশন রিঅ্যাকশন। CH3C ডাবল বন্ডেড ও এই গ্রুপটা অ্যালকোহলের সঙ্গে ইনক্লুড হয়ে গেল, কার্বনটার সঙ্গে অক্সিজেনটা জুড়ে গেল। সো কোন বন্ডটা নতুন তৈরি হয়েছে? এই পার্টিকুলার বন্ডটা নতুন তৈরি হয়েছে, এই পার্টিকুলার বন্ডটা নতুন তৈরি হয়েছে। তাহলে CH3C ডাবল বন্ডেড ও এই পার্টটা এলো অ্যাসাইল ক্লোরাইড থেকে, আর OC2 OCH2CH3 এটা অ্যালকোহলের পার্ট ছিল। তাহলে অ্যালকোহলে জুড়ে গেল CH3C ডাবল বন্ডেড ও, অ্যাসাইল গ্রুপ, সো নোন অ্যাজ অ্যাসাইলেশন। সঙ্গে HCl আউট হয়ে গেছে। পরের রিঅ্যাকশনটা দেখো, এটাও হচ্ছে অ্যাসাইলেশন, কিন্তু এখানে কে জুড়ছে? কারা কারা রিঅ্যাকশন করছে ভালো করে দেখো। এই পুরো কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, দেখো এখানেও অ্যাসাইল গ্রুপ প্রেজেন্ট আছে, এখানেও অ্যাসাইল গ্রুপ প্রেজেন্ট আছে, কিন্তু CH3C ডাবল বন্ডেড ও এখানেও প্রেজেন্ট আছে।
এন্ড এইটা হচ্ছে অ্যালকোহল। ইন প্রেজেন্স অফ পিরিডিন রিঅ্যাকশন হচ্ছে, কার সাথে কে রিঅ্যাক্ট করবে, কে বেরিয়ে যাবে, ভালো করে দেখে নাও। এখানে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন বেরোচ্ছিল। ক্লোরিন মানে কোন পার্টটা? অ্যাসাইল গ্রুপ ছাড়া যে পার্টটা। ক্লোরিন মানে কোন পার্টটা? অ্যাসাইল গ্রুপ, CH3C ডাবল বন্ডেড ও, অ্যাসাইল গ্রুপ ছাড়া যে পার্টটা সেই পার্টটা বেরিয়ে যাচ্ছিল হাইড্রোজেনের সঙ্গে। এখানে CH3C ডাবল বন্ডেড ও, অ্যাসাইল গ্রুপ ছাড়া কোন পার্টটা আছে? এই পুরো অ্যাসিটেট পার্টটা আছে, CH3COO মাইনাস। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বেরোবে কে? এই পুরো অ্যাসিটেট অ্যানায়নটা বেরোবে হাইড্রোজেনের সঙ্গে, দিয়ে তৈরি করবে এখন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কে কে বেরিয়ে গেল? CH3C ডাবল বন্ডেড ও তার সঙ্গে H, CH3C ডাবল বন্ডেড ও H, অ্যাসিটিক অ্যাসিড আউট হয়ে গেছে, অ্যালকোহলে ঢুকে গেছে অ্যাসাইল গ্রুপটা। অর্থাৎ কোন কার্বনের সঙ্গে কোন কার্বন জয়েন করলো? এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনটা জয়েন করে গেল। CH3C ডাবল বন্ডেড ও অ্যাসাইল কার্বন, তার সঙ্গে ও CH2CH3, পিরিডিনের প্রেজেন্সে অ্যালকোহলের সঙ্গে জুড়ে গেল অ্যাসাইল গ্রুপ। তার মানে অ্যাসাইল গ্রুপের জন্য দু রকমের রিএজেন্ট ইউজ করা হলো, একটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড ইউজ করা হলো, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করা হলো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসাইল ক্লোরাইড, এই ধরনের রিঅ্যাকশনকে যদি ইন প্রেজেন্স অফ পিরিডিন ইউজ করা হয় উইথ অ্যালকোহল, তাহলে আমরা এস্টার মলিকুলই পাই, এন্ড সেটাকে বলা হয় অ্যাসাইলেশন। নেক্সট রিঅ্যাকশন, এখানে আমাদের এই আগের পেজ অবধি, আগের স্লাইড অবধি আমাদের H+ এর জন্য, অ্যালকোহলের অ্যাসিডিক নেচারের জন্য, অ্যালকোহল থেকে H+ বেরিয়ে যাওয়ার জন্য যে সমস্ত রিঅ্যাকশনস গুলো ছিল সেটা শেষ হয়েছে। এখন আমরা দেখব অ্যালকোহলের পুরো OH গ্রুপের রিঅ্যাকশন, কারণ অ্যালকোহলে OH গ্রুপও প্রেজেন্ট আছে, অ্যালকোহলে OH গ্রুপও প্রেজেন্ট আছে। সেই রিঅ্যাকশনটা শুরু করার আগে একবার সবার থেকে একটু জেনে নিই, প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? শ্রেয়শ্রী বলো, পুরোটা বুঝতে পেরেছো? অ্যালকোহলের অ্যাসিডিক নেচারের জন্য যে সমস্ত রিঅ্যাকশনস গুলো হলো, H+ রিলিজ হলো বলে যে সমস্ত রিঅ্যাকশনস গুলো হলো, সবকটা ক্লিয়ার কিনা বলো শ্রেয়শ্রী? ওকে ফাইন। সার্গিক, সার্গিক বলো। দৈবজিৎ? ওকে ফাইন। সৃজা? সৃজা? হ্যাঁ স্যার। ওকে ফাইন। সার্গিক তোমার রেসপন্স পাইনি এখনো, তুমি কি আছো ক্লাসে না ঘুমিয়ে পড়েছো? আছি আছি। ওকে বেশ বেশ, তো বুঝেছিস তো এত দূর অবধি? বেশ ফাইন ফাইন গুড। তাহলে অ্যালকোহলের অ্যাসিডিক প্রপার্টির জন্য এই সমস্ত রিঅ্যাকশনস গুলো আমরা দেখতে পেলাম। এবারে চলে আসছি আমরা অ্যালকোহলের পুরো যে OH গ্রুপটা আছে, অ্যালকোহল মেইন ফাংশনাল গ্রুপ কোনটা? OH গ্রুপটা, রাইট? সো পুরো OH গ্রুপটার জন্য, অ্যালকোহলের টোটাল পুরো OH গ্রুপটা যেটা মেইন ফাংশনাল গ্রুপ, ওই পুরো OH গ্রুপটার জন্য অ্যালকোহল কি কি রিঅ্যাকশন শো করবে। সো এখন চলে আসছি অ্যালকোহলের পুরো OH গ্রুপের জন্য রিঅ্যাকশন, পুরো OH গ্রুপের জন্য রিঅ্যাকশন। এই অবস্থায় অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটির অর্ডার দেখে নিচ্ছি। এটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ কার্বনটা যে OH-টা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনে 3টে কার্বন অ্যাটাচ, 3টে অ্যালকিল অ্যাটাচ, তাই এটা 3 ডিগ্রি। এখানে OH-টা যে কার্বনে অ্যাটাচ, ওখানে আরো দুটো অ্যালকিল অ্যাটাচ, দুটো কার্বন অ্যাটাচ, 2 ডিগ্রি। এখানে OH-টা যে কার্বনে অ্যাটাচ, সেই কার্বনের একটা কার্বন অ্যাটাচ, একটা অ্যালকিল অ্যাটাচ, তাই এটা 1 ডিগ্রি। এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দেখে নেওয়া যাক। সো অ্যালকেল গ্রুপের আমরা জানি প্লাস আই এফেক্ট আছে, এখানে 3টে প্লাস আই এফেক্ট আসছে। এখানে কি আসছে? এখানে 3টে প্লাস আই এফেক্ট আসছে, এটাও প্লাস আই এফেক্ট, এদিক থেকেও প্লাস, অ্যালকেল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, এন্ড এদিক থেকেও প্লাস আই এফেক্ট। এখানে দুটো প্লাস আই এফেক্ট আসছে, এদিকে প্লাস আই এফেক্ট আসছে অ্যালকেল গ্রুপ থেকে, এদিকেও প্লাস আই এফেক্ট আসছে অ্যালকেল গ্রুপ থেকে। এখানে একটা প্লাস আই এফেক্ট আসছে, এদিকে প্লাস আই এফেক্ট আসছে অ্যালকেল গ্রুপ থেকে। এবারে যত বেশি প্লাস আই এফেক্ট আসছে, যত বেশি প্লাস আই এফেক্ট আসছে, তত কি হচ্ছে? প্লাস আই এফেক্ট যত বেশি হয়ে যাচ্ছে, তত কি হচ্ছে? অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট যত বেশি হচ্ছে, তত এই OH গ্রুপের কার্বনের সঙ্গে OH বন্ডটা ব্রেক করে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে। কার্বনের সঙ্গে OH বন্ডটা ব্রেক করে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে যত প্লাস আই এফেক্ট আসছে। কেন বাড়ছে? কারণ এদিক থেকে প্রচুর ইলেকট্রনের সাপ্লাই আসছে, মানে OH বেরিয়ে যেতে চাইছে। OH ইলেকট্রন গুলোকে নিয়ে এদিক থেকে প্রচুর ইলেকট্রনের সাপ্লাই আসছে, প্লাস আই এফেক্ট বাড়া মানে প্রচুর ইলেকট্রনের সাপ্লাই আসছে। যত ইলেকট্রনের সাপ্লাই আসছে, সমস্ত ইলেকট্রন গুলো OH এর দিকে শিফট হয়ে যাচ্ছে, তার মানে OH আর থাকতে চাইছে না, বেরিয়ে যেতে চাইছে। OH আর থাকতে চাইছে না, OH কি হতে চাইছে? বেরিয়ে যেতে চাইছে। ক্লিয়ার? OH যেহেতু এবার বেরিয়ে যেতে চাইছে, সুতরাং কেমন কি সিচুয়েশন হচ্ছে যে এদিকেও OH বেরিয়ে যেতে চাইছে, এখানেও OH বেরিয়ে যেতে চাইছে, কিন্তু কে কেমন করে বেরিয়ে যেতে চাইছে?
কে কেমন করে এক্স্যাক্টলি বেরিয়ে যেতে চাইছে? সো বেরিয়ে যেতে চাইছে হচ্ছে এইভাবে, যেহেতু ওএইচটা বেরিয়ে যেতে চাইছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে আছে ওএইচ গ্রুপ, এদিকে আছে বাকি অ্যালকোহল পার্টটা, এবারে যত এদিক থেকে ইলেকট্রন ডেনসিটি আসছে থ্রু দা প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্টের থ্রু এদিকে যত অ্যালকিল গ্রুপ বেশি তত ইলেকট্রন ডেনসিটি আসছে, যত ইলেকট্রন ডেনসিটি আসছে পুরো ওএইচ গ্রুপটা ওই ইলেকট্রন ডেনসিটিকে নিয়ে আউট হয়ে যেতে চাইছে, মানে এই বন্ডের রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এই বন্ডটা ইজিলি ভেঙে যাচ্ছে। সো আমরা বলতে পারি যত অ্যালকিল গ্রুপ বেশি তত প্লাস আই এফেক্ট বেশি, প্লাস আই এফেক্ট যত বেশি কার্বন অক্সিজেন বন্ড তত ইজিলি ব্রেক হয়ে যাচ্ছে, কার্বন অক্সিজেন বন্ডটা অ্যালকোহলের কার্বন আর ওএইচ এর অক্সিজেন, এই বন্ড ইজিলি ব্রেক হয়ে যাচ্ছে, ইজিলি ব্রোকেন হয়ে যাচ্ছে, তার মানে রিঅ্যাক্টিভিটি তত বাড়ছে। যত ইজিলি ব্রেক হয়ে যাবে বন্ড তার মানে তত বেশি রিঅ্যাকশন হচ্ছে, বন্ড ইজিলি ব্রেক হয়ে যাওয়া মানে রিঅ্যাকশন হওয়া, তার মানে অ্যালকিল গ্রুপের নাম্বার যত বাড়ছে তত প্লাস আই এফেক্ট বাড়ছে, প্লাস আই এফেক্ট বাড়া মানে কার্বন অক্সিজেন বন্ডটা ইজিলি ব্রেক হয়ে যেতে পারছে, কার্বন অক্সিজেন বন্ড ইজিলি ব্রেক হয়ে যেতে পারা মানে রিঅ্যাক্টিভিটি বাড়ছে। সো 3 ডিগ্রি অ্যালকোহলে কি আছে? প্রচুর প্লাস আই এফেক্ট, তার মানে ওখানে ইজিলি ব্রেক হবে। 2 ডিগ্রি অ্যালকোহলে অতটা প্লাস আই এফেক্ট নেই, তাই একটু কম ব্রেক হবে। 1 ডিগ্রি অ্যালকোহলে একটাই মাত্র অ্যালকিলের প্লাস আই এফেক্ট আছে, তাই এখানে ব্রেক হওয়ার টেন্ডেন্সি কম থাকবে। তার মানে দেখো অ্যাসিডিক ক্যারেক্টার কোথায় বেশি ছিল? এইখানে বেশি ছিল। প্রাইমারি অ্যালকোহলে বা 1 ডিগ্রি অ্যালকোহলে অ্যাসিডিটি বেশি ছিল, কিন্তু প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহলে রিঅ্যাক্টিভিটি কম। সো খেয়াল রাখতে হবে কোশ্চেনে কি জানতে চেয়েছে, অ্যাসিডিটি রিলেটেড কোশ্চেন চেয়েছে নাকি রিঅ্যাক্টিভিটি রিলেটেড কোশ্চেন চেয়েছে? রিঅ্যাক্টিভিটি রিলেটেড কোশ্চেন মানে সিও বন্ড ব্রেক হয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করছে, পুরো ওইচটাকে নিয়ে কথা বলছে। রিঅ্যাক্টিভিটি বলছে মানে, অ্যাসিডিটি বলছে মানে শুধু এইচ প্লাসটাকে নিয়ে কথা বলছে। শুধু এইচ প্লাস বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি 1 ডিগ্রিতে বেশি, তাই 1 ডিগ্রি অ্যালকোহল বেশি রিঅ্যাক্টিভ, বেশি অ্যাসিডিক। কিন্তু পুরো ওএইচ বন্ড ব্রেক করে যাওয়া, পুরো ওএইচ মানে পুরো ওএইচটা আউট হয়ে যাওয়া, কার্বনের সঙ্গে পুরো ওএইচ আউট হয়ে যাওয়া, কার্বন আর অক্সিজেনের মাঝের বন্ড ব্রেক করে যাওয়া, ওটা কিন্তু এখানে কম, এখানে রিঅ্যাক্টিভিটি কম। কোশ্চেনে ভালো করে পড়ে বুঝতে হবে, কোশ্চেনে রিঅ্যাক্টিভিটির কথা বলছে। রিঅ্যাক্টিভিটির কথা বলা মানে পুরো ওএইচ এর আউট হয়ে যাওয়ার কথা বলা, কার্বন অক্সিজেন মাঝের বন্ড ব্রেক হয়ে যাওয়ার কথা বলা, সেখানে 1 ডিগ্রি কম 3 ডিগ্রি বেশি রিঅ্যাক্টিভ। কিন্তু যদি অ্যাসিডিটির কথা বলা হয় শুধু হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, পুরো ওএইচ গ্রুপের নয়, তাহলে সেখানে কিন্তু 1 ডিগ্রি বেশি অ্যাসিডিক। তো খেয়াল রাখতে হবে কিসের কথা জানতে চেয়েছে, তাই আমরা এখানে বলতে পারি, কনক্লুড করতে পারি যেটা, সেটা হচ্ছে এদিক থেকে এদিকে রিঅ্যাক্টিভিটি ড্রপ করছে। 3 ডিগ্রিতে বেশি রিঅ্যাক্টিভ, 2 ডিগ্রিতে, তারপরে 1 ডিগ্রিতে লিস্ট রিঅ্যাক্টিভ। ওকে, চলে আসছি এবার গ্রুপস মেথড। অলরেডি এই মেথডটা আমরা পড়েছি, কোন চ্যাপ্টারে পড়েছি কে বলবে? গ্রুপস মেথড অলরেডি আমাদের পড়া, কোন চ্যাপ্টারে পড়েছি আমি কোথায় পড়েছি কে বলতে পারে? এটা দেখি, বলো স্পিজা, গ্রুপস মেথড কোথায় পড়েছি? কে বলবে? দৈবজিৎ বল, গ্রুপস মেথড কোথায় পড়েছি? গ্রুপস মেথড অ্যালকিল হ্যালাইডস থেকে অ্যালকোহলের প্রিপারেশন না, অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইডস এর প্রিপারেশন, মানে ওইটাই হ্যালো অ্যালকেনের প্রিপারেশনে পড়েছিলাম গ্রুপস মেথড। ভেরি গুড, হ্যালো অ্যালকেনের প্রিপারেশনে। তো সেম জিনিসটা এখানে আবার আছে, আরেকবার রিভাইজ হয়ে যাবে আমাদের, দেখে নেওয়া যাক। তো একটু আগেই বলেছিলাম একটা চ্যাপ্টার ভালো করে পড়লে সিমিলার রিঅ্যাকশনস অন্য জায়গায় পেয়ে যাবে। ভেরি গুড। সো অ্যালকোহল মলিকিউলের উপরে যদি HCl HBr আছে, এখানে আরো একটা জিনিস বলে দেওয়ার আছে, রিঅ্যাক্টিভিটির অর্ডারটা, সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, লিস্ট রিঅ্যাক্টিভ, 2 ডিগ্রিতে, তারপরে 3 ডিগ্রিতে মোর রিঅ্যাক্টিভ। 1 ডিগ্রিতে যদি গ্রুপস মেথড করা হয়, মেথডটা কি? অ্যালকোহলের উপরে দেওয়া আছে HCl, অ্যালকোহলের উপরে দেওয়া আছে HCl in presence of anhydrous ZnCl2 which is acting as a catalyst and heat দেওয়া হচ্ছে। সো যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, অ্যালকোহলটা যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, অ্যালকোহলটা যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়,
অ্যালকোহলটা ধরো 1 ডিগ্রি অ্যালকোহল, সেক্ষেত্রে ক্যাটালিস্টও লাগছে, হিটও লাগছে, তাতে কি হচ্ছে এই OH ডিহাইড্রেট করে আউট হচ্ছে এন্ড হ্যালোজেনটা ইন হয়ে যাচ্ছে, ক্লোরো অ্যালকেন তৈরি হচ্ছে। কেউ বলতে পারবে এখানে কি মেকানিজম ফলো হয়েছে, কি কোন মেকানিজমে রিঅ্যাকশনটা হয়েছে? এনিওয়ান? মেকানিজমটা কি হয়েছে এখানে? হ্যালো অ্যালকেনের সিএলটা ইন হয়েছে, ওইচটা আউট হয়েছে অ্যালকোহল থেকে, কি মেকানিজম হয়েছে? এখানে SN2 রিঅ্যাকশন হয়েছে। কেমন করে রিঅ্যাকশনটা হচ্ছে একটু পরে আসছে সেটাতে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন আর OH H2 তৈরি করে আউট হয়ে গেছে, ক্লোরিন ইন হয়ে গেছে। এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। 1 ডিগ্রি অ্যালকোহলের উপরে রিঅ্যাকশন করার জন্য HCl2 দিয়ে ক্লোরিনেশন করার জন্য কি করেছে, আমাকে অ্যানহাইড্রাস ZnCl2 দিতে হয়েছে, হিটও দিতে হয়েছে। যদি এটা 2 ডিগ্রি অ্যালকোহল হতো, 2 ডিগ্রি অ্যালকোহল হতো, তাহলে অবভিয়াসলি এটা অ্যালকোহল, এটা হচ্ছে HCl, সেটা অ্যালকোহল, এটা HCl। অবভিয়াসলি এখান থেকেও H আর OH আউট হতো, নো ডাউট আউট হতো, কিন্তু এখানে শুধু ক্যাটালিস্ট লাগছে, হিট অতটা লাগছে না। তাহলে 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন তৈরি হতো, হিট অতটা লাগছে না। যদি 3 ডিগ্রি হয়, তার মানে 1 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাটালিস্ট হিট দুটোই লাগছে, লিস্ট রিঅ্যাক্টিভ তো অবভিয়াসলি লাগবে। 2 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি হিটটা অতটা লাগছে না, শুধু ক্যাটালিস্ট লাগছে, অবভিয়াসলি মোর রিঅ্যাক্টিভ, একটু হলেও হিট কম লাগছে। 3 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি রুম টেম্পারেচারে ক্যাটালিস্টও লাগছে না, হিটও লাগছে না, রুম টেম্পারেচারে OH আউট হয়ে যাচ্ছে এন্ড ওয়াটার ফর্মে বেরিয়ে যাচ্ছে, হ্যালোজেনটা ইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এন্ড তার ফলে আমরা করেসপন্ডিং হ্যালো অ্যালকেন গুলো পেতে থাকছি। তার মানে 1 ডিগ্রিতে কি হচ্ছে, ক্যাটালিস্ট হিট দুটোই লাগছে, লিস্ট রিঅ্যাক্টিভ। 2 ডিগ্রিতে শুধু ক্যাটালিস্ট, একটু বেশি রিঅ্যাক্টিভ। 3 ডিগ্রিতে ক্যাটালিস্টও লাগছে না, রুম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। তার মানে মোর রিঅ্যাক্টিভ অ্যালকোহল কোনটা? 3 ডিগ্রি অ্যালকোহল। একটু আগে আমরা সেটা চেক করেছি, কেন? কারণ 3 ডিগ্রি অ্যালকোহলে যে 3টে অ্যালকিল গ্রুপ আছে, তারা প্রচুর প্লাস আই এফেক্ট সাপ্লাই করছে, প্রচুর প্লাস আই এফেক্ট সাপ্লাইয়ের জন্য এই COH বন্ড ইজিলি ব্রেক হয়ে যাচ্ছে। প্রচুর প্লাস আই এফেক্ট সাপ্লাই আসছে 3টে মিথাইল গ্রুপ থেকে, তার জন্য COH বন্ড ইজিলি ব্রেক হয়ে যাচ্ছে, OH-টা হাইড্রোজেনের সঙ্গে চলে যাচ্ছে, ওয়াটার তৈরি করছে এন্ড ক্লোরিনটা ইন হয়ে যাচ্ছে। সো এখানে কি মেকানিজম ফলো হলো? এই 1 ডিগ্রির জন্য যে মেকানিজমে রিঅ্যাকশনটা হলো, দিস ইজ SN2 রিঅ্যাকশন। কারণ 1 ডিগ্রি অ্যালকোহলের উপরে SN2ই হবে। 1 ডিগ্রি মানে লেস বাল্কি মানে ব্যাক সাইড অ্যাটাক পসিবল, তার মানে SN2 হবে। 3 ডিগ্রি মানে মোর বাল্কি, এখানে SN2 হচ্ছে না, এখানে SN1 হচ্ছে। এখানে SN2 হচ্ছে না, এখানে 1 হচ্ছে। মোর বাল্কি গ্রুপ আছে, ব্যাক সাইড অ্যাটাক হবে না। নিউক্লিওফাইলটাকে, এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে Cl-, this Cl- is behaving as a nucleophile। তিনটে রিঅ্যাকশনে Cl- is behaving as a nucleophile। HCl Cl- এর নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করছে। লিভিং গ্রুপটাকে, লিভিং গ্রুপটা হচ্ছে OH লিভিং গ্রুপ, সবকটাতেই OH আউট হয়ে যাচ্ছে লিভিং গ্রুপ হিসাবে। কোয়েশ্চেন হচ্ছে স্যার একটু আগে আপনি বললেন OH ইজ আ ভেরি পুয়ার লিভিং গ্রুপ, তার জন্য মনে করে আমরা বলেছিলাম OH কে বার করা হয় না, ওকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা হয়। গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্য কি দেওয়া হয়? H+ এর সোর্স দেওয়া হয়। দিয়েছি তো H+ এর সোর্স, HCl দিয়েছি তো। তাহলে H+ এর সোর্সে কি হচ্ছে, মেকানিজমের ডিটেইলে আসছি, তার আগে এটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যদি নিজেরা ক্যাচ করতে পারো, গেস করতে পারো আমার সঙ্গে দেখো। OH গ্রুপটা কি হচ্ছে? পুয়ার লিভিং গ্রুপ, কিন্তু HCl এর প্রেজেন্সে OH হয়ে যাচ্ছে OH2+, প্রোটনেশন হয়ে যাচ্ছে, তার ফলে OH2+ হয়ে যাচ্ছে, এটা গুড লিভিং গ্রুপ। ওই গুড লিভিং গ্রুপ হয়ে যাওয়ার পরে এই কার্বনে Cl- অ্যাটাক করছে, এই কার্বনে Cl- অ্যাটাক করছে, এই কার্বনে Cl- অ্যাটাক করছে। কারণ OH-টা পুয়ার লিভিং গ্রুপ থেকে H+ এর প্রেজেন্সে, HCl এর H+ এর প্রেজেন্সে হয়ে গেছে গুড লিভিং গ্রুপ OH2+। এবারে এখানে অ্যাটাক করছে, OH2+ বের হচ্ছে, SN2 ওয়েতে হলো। এখানেও অ্যাটাক করলো, OH2+ বেরোলো, SN2 ওয়েতে হলো। কিন্তু বাল্কি এখানে অ্যাটাক আগে হবে না, এখানে আগে OH2+ বেরিয়ে যাবে, এই কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপরে Cl- ঢুকবে, SN1 হবে। জাস্ট মেকানিজমটা ডিফারেন্ট হবে। সো একবার পুরো মেকানিজমটা আমরা দেখে নিচ্ছি কেমন করে হতে চলেছে। SN2 মেকানিজম ভালো করে ফলো করো। SN2 যখন হচ্ছে তখন কি বাল্কনেস নেই, সো OH-টা H+ এর প্রেজেন্সে, এই H+ এলো কোথা থেকে? এটা HCl এর H+। obviously ZnCl2 দেওয়া আছে, হিটও দেওয়া আছে। সো 1 ডিগ্রির উপরে কি হচ্ছে, ফার্স্ট স্টেপে এটা পুয়ার লিভিং গ্রুপ ছিল, দিস ওয়াজ আ পুয়ার লিভিং গ্রুপ, ফার্স্ট স্লাইডেই আমরা এটা দেখেছি, পুয়ার লিভিং গ্রুপ, এন্ড এটা হচ্ছে একটা গুড লিভিং গ্রুপ। নাও দিস ইজ দ্য গুড লিভিং গ্রুপ, যেই প্রোটনেশন হয়ে গেছে এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, অর্থাৎ OH2+ আরামসে বেরিয়ে যেতে পারবে। তাই এই অবস্থাতে ফার্স্ট স্টেপটাতে কি হলো, প্রোটনেশন। ফার্স্ট স্টেপে কিন্তু কোনো SN2 হয়নি, ফার্স্ট স্টেপে শুধু লিভিং গ্রুপটা বাজে থেকে লিভিং গ্রুপটা ভালো হলো। পরের স্টেপে এবার অ্যাটাক হবে, লিভিং গ্রুপ বেরোবে, পরের স্টেপে অ্যাটাক হবে, লিভিং গ্রুপ বেরোবে। লিভিং গ্রুপটাকে বেরোতে গেলে ভালো লিভিং গ্রুপ হতে হবে না, সো OH- বেরোতে চাইতো না, কিন্তু OH2+ আরামসে বেরিয়ে যেতে চায়, ওয়াটার তৈরি করে।
ঠিক আছে, তাই সেই কারণে আগে এটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা হলো। এবার এই যে এক্স মাইনাসটা কি, এক্স মাইনাসটা হচ্ছে HCl এর Cl মাইনাস, HCl এর Cl মাইনাস, Cl মাইনাস অ্যাটাক করলো, OH2 প্লাস বের হলো, SN2 হয়ে গেল, একটা স্টেপের রিঅ্যাকশন হয়ে গেল। Cl মাইনাস অ্যাটাক করলো, ব্যাক সাইড অ্যাটাক পসিবল, কারণ এখানে বাল্কনেস নেই, তাই এখানে ব্যাক সাইড অ্যাটাক পসিবল 1 ডিগ্রি, এটা ব্যাক সাইড অ্যাটাক এখানে পসিবল 1 ডিগ্রি অ্যালকোহল, ব্যাক সাইড অ্যাটাকের থ্রু দিয়ে অ্যাটাক এলো নিউক্লিওফাইলের, OH2 প্লাস গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, মাঝখানে ট্রানজিশন স্টেট তৈরি হয়, এন্ড তারপরে তুমি হ্যালো অ্যালকেনটা পেয়ে যাও 1 ডিগ্রিতে। তাহলে কি ফলো হলো, গ্রুপস মেথডে SN2, এন্ড এখানে হিট লাগছে, ক্যাটালিস্ট লাগছে, তার কারণটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল লেস রিঅ্যাক্টিভ। 3 ডিগ্রিতে কি হবে, SN1 হবে। কেমন করে হবে, সেম ওয়েতেই হবে, শুধু এখানে অ্যাটাকটা পরে হবে, ঠিক আছে, অ্যাটাকটা পরে হবে, আগে OH2 বেরিয়ে যাবে। সো 3 ডিগ্রি দেখো, 3 ডিগ্রি তো একই হবে, OH টা গেছে H প্লাসের কাছে দিয়ে OH2 প্লাস তৈরি করেছে, মানে প্রথমেই এটা ছিল পুয়ার লিভিং গ্রুপ, তৈরি হয়ে গেছে গুড লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ OH2 প্লাস। এই H প্লাস এলো কোথা থেকে, অবভিয়াসলি এখানে HCl থেকেই আসছে, আর কোথা থেকে আসবে, H প্লাস এসছে HCl থেকে, পুয়ার লিভিং গ্রুপ হয়ে গেছে গুড লিভিং গ্রুপ। এই স্টেপটা কি SN1 এর পার্ট না, এই স্টেপটা প্রোটনেশন, আগে লিভিং গ্রুপ তৈরি হলো, প্ল্যাটফর্ম রেডি হলো, রিঅ্যাকশন করার প্ল্যাটফর্ম রেডি হলো, ব্যাকগ্রাউন্ড রেডি হলো, সো দিস ইজ আ গুড লিভিং গ্রুপে তৈরি হলো। এবারে অ্যাটাক আসবে, এবারে SN1 হবে। কেন SN1 হবে, কারণ এই যে বাল্কি গ্রুপ বসে আছে, অ্যালকিল গ্রুপ বাল্কি গ্রুপ বসে আছে, তো এখানে তো Cl মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, নো ব্যাক সাইড অ্যাটাক এখানে, কারণ বাল্কি গ্রুপ বসে আছে। এখানে ব্যাক সাইড অ্যাটাক পসিবল নয়, কারণ ব্যাক সাইডে বাল্কি গ্রুপ আছে। তাই এখানে কি হবে, এখানে আগে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, লিভিং গ্রুপ বেরিয়ে গেছে, আর এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে SN1 এ যেরকমটা হয়ে থাকে। এবারে এই কার্বোক্যাটায়নের উপরে কি অ্যাটাক করবে, এই কার্বোক্যাটায়নের উপরে এবারে Cl মাইনাস অ্যাটাক করবে। এই Cl মাইনাসটা কোথা থেকে আসছে, এই Cl মাইনাস অবভিয়াসলি HCl থেকেই আসছে, তো Cl মাইনাস এখন আরামসে অ্যাটাক করতে পারবে, এন্ড অ্যাটাক করলে হ্যালো অ্যালকেনটা ঢুকে যাবে। Cl মাইনাস বলো, X মাইনাস বলো, যাই বলো না কেন, X মাইনাস এ লিখছি কারণ এখানে যেহেতু X মাইনাস লেখা আছে, X মাইনাস মানে হচ্ছে HCl এর Cl মাইনাসটা, X মাইনাস মানে এখানে হচ্ছে Cl মাইনাস। এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা HCl যেহেতু বলছি তাই Cl মাইনাস, HBr দিলে Br মাইনাস হতো, HI দিলে I মাইনাস হতো, and so on। ঠিক আছে, তাহলে X মাইনাস অ্যাটাক করছে, আর X মাইনাস এর অ্যাটাকে X ঢুকে যাচ্ছে। তো এটা দুটো স্টেপে হচ্ছে, প্রথমে এখানে লিভিং গ্রুপ বেরোচ্ছে, এখানে প্রথমে লিভিং গ্রুপ বেরোচ্ছে, তারপরে নিউক্লিওফাইল অ্যাটাক হচ্ছে, কারণ এখানে বাল্কনেসের কারণে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছিল না, আর 1 ডিগ্রি যদি হতো আগে অ্যাটাক হতো, সাইমালটেনিয়াসলি লিভিং গ্রুপ বেরিয়ে যেত। সো যাই হোক না কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনই হচ্ছে, শুধু ফার্স্ট স্টেপটাতে কি হচ্ছে, ফার্স্ট স্টেপটাতে পুয়ার লিভিং গ্রুপ গুড লিভিং গ্রুপে কনভার্ট হচ্ছে। 2 ডিগ্রি অ্যালকোহলে কোনটা হয়, SN1 SN2 মিক্সড ওয়েতে হয়, কারণ 2 ডিগ্রিতে কিছুটা বাল্কনেস থাকে, আবার কিছুটা অ্যাটাক হওয়া পসিবল। সো যেখানে ডাইরেক্ট অ্যাটাক হওয়া পসিবল, ডাইরেক্টলি হয়ে যায় SN2 ওয়েতে, যেখানে বাল্কনেসের কারণে অ্যাটাক হবে না, সেখানে আগে লিভিং গ্রুপ বের হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপর স্টেপে অ্যাটাকটা হয়। ঠিক আছে, সো SN1 SN2 মিক্সড ওয়েতে হয় 2 ডিগ্রি হলে, 1 ডিগ্রি হলে পিওরলি SN2 হয়, এন্ড 3 ডিগ্রি হলে পিওরলি মোটামুটি SN1ই হবে। ক্লিয়ার, সো দিস ইজ দ্য মেকানিজম অফ গ্রুপ প্রসেস, যেখানে আমরা এই জিনিসটা তৈরি করতে পারছি। হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে ফ্রম অ্যালকোহল, হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে ফ্রম অ্যালকোহল। চলে আসছি এবার, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট আছে, রিঅ্যারেঞ্জমেন্টটা কি রকম ভালো করে বুঝবে। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তার বেসিসে বলো, যদি এই পার্টিকুলার মলিকুলে আমি HBr দিই, ভালো করে দেখবে, তাহলে HBr এই OH2 কে তৈরি করে দেবে OH2 প্লাস, তাই তো, HBr এর H প্লাস এসে OH2 কে বানিয়ে দেবে OH2 প্লাস, OH2 প্লাস আউট হবে, Br মাইনাস তাহলে কোথায় ইন হবে, এই কার্বনে ইন হওয়ার কথা, কারণ OH2 প্লাস যে কার্বন থেকে আউট হবে SN1 এর থ্রু দিয়ে হোক, আগে OH2 প্লাস আউট হয়ে যাক, তারপরে Br মাইনাস ইন হোক, অথবা Br মাইনাস আগে অ্যাটাক করুক, তারপরে OH2 প্লাস বের হোক, যেটাই হোক না কেন, যে কার্বনে OH ছিল ওই কার্বনটাই OH2 প্লাস হবে, এন্ড OH2 প্লাস গুড লিভিং গ্রুপ হিসেবে যেই আউট হবে Br মাইনাস ওই কার্বনেই ঢুকবে। তার মানে কোনটা, ডান দিকে দুটো প্রোডাক্ট আছে, কোনটা এক্সপেক্টেড প্রোডাক্ট, অবভিয়াসলি এইটা হচ্ছে এক্সপেক্টেড প্রোডাক্ট, দিস ইজ দ্য এক্সপেক্টেড ওয়ান। আনফরচুনেটলি দেখা যায় এই প্রোডাক্টটা মাইনর হয়ে যায়, এটা তৈরি হতে চায় না, এটা মাইনর, এক্সপেক্ট যেটা করছিলাম ওটাই মাইনর হয়ে গেছে,
মানে ওটা তৈরি হচ্ছে না, মানে OH2 প্লাস যে কার্বন থেকে বেরোচ্ছে Br মাইনাস সেই কার্বনে ঢোকেনি। Br মাইনাস দেখা যাচ্ছে OH2 প্লাস বেরিয়েছিল এই কার্বন থেকে, Br মাইনাস তার পাশের কার্বনে ঢুকে যা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই রিঅ্যারেঞ্জমেন্ট আগেও পড়েছিলাম, কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট, এখানেও দেখে নেবো। সো কখন রিঅ্যারেঞ্জমেন্টের কথা ভাববো? যখন দেখবো যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোলো নিউক্লিওফাইল ওই কার্বনে ঢোকেনি। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও বা খাতায় নোট নিয়ে নাও, যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোলো ওই কার্বনের নিউক্লিওফাইল যদি না ঢুকে পাশের কার্বনে নিউক্লিওফাইল ঢোকে, মানে ওখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে একটা। আবার বলছি, যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোলো, সে লিভিং গ্রুপ OH2 প্লাস বেরোক, অন্য কোনো লিভিং গ্রুপ বেরোক, যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোলো ওই কার্বনে যদি Br মাইনাস মানে নিউক্লিওফাইলটা না ঢুকে তার পাশের কার্বনে ঢোকে, তখন বুঝতে হবে ওখানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। সো রিঅ্যারেঞ্জমেন্টটা কেন হচ্ছে দেখে নাও। OH2 প্লাস যদি এই কার্বন থেকে বেরিয়ে যায়, তার মানে OH2 প্লাস এখান থেকে বেরিয়েছে, বাট Br মাইনাস তার পাশের কার্বনে ঢুকেছে, তার মানে ক্লিয়ার কেস অফ রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে মাথায় ঢুকতে হবে এখানে রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনে এক্স্যাক্টলি কি হচ্ছে দেখো। ধরো এই পার্টিকুলার মলিকিউলটা আছে, এই পার্টিকুলার মলিকিউলে দিয়েছি HBr দিয়েছি মানে H প্লাসের সোর্স আছে, OH গ্রুপটা বাজে লিভিং গ্রুপ থেকে ভালো লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে, H প্লাস থেকে নিচ্ছে, H প্লাস থেকে নিয়ে তৈরি করছে OH2 প্লাস, OH2 প্লাস এটা ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে। পুয়ার লিভিং গ্রুপ থেকে Br মাইনাস H প্লাস কে নিচ্ছে, HBr থেকে H প্লাস কে নিচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে ভালো লিভিং গ্রুপ OH2 প্লাস। OH2 প্লাস আউট হয়ে যাচ্ছে, OH2 প্লাস যে আউট হয়ে যাচ্ছে অবভিয়াসলি যে কার্বন থেকে আউট হয়ে গেল সেই কার্বনে প্লাস চার্জ আসছে, এতদূর অবধি কোনো ডাউট নেই। OH2 প্লাস আউট হয়ে গেছে, ওয়াটার ফর্মে আউট হয়ে গেছে, গুড লিভিং গ্রুপ আউট হয়ে গেছে। গুড লিভিং গ্রুপ হলো কি করে? OH গ্রুপটা H প্লাস কে নিল ফ্রম HBr, দিয়ে হয়ে গেল OH2 প্লাস, গুড লিভিং গ্রুপ আউট হয়ে গেছে, ওই কার্বনে কার্বোক্যাটায়ন এসে গেছে, কোনো ডাউট নেই, এতদূর অবধি ক্লিয়ার। কার্বোক্যাটায়ন এসে যাওয়ার পরে এক্সপেকটেশন কি ছিল? এই কার্বনে Br মাইনাস এসে অ্যাটাক করবে, এই কার্বনে Br মাইনাস এসে অ্যাটাক করবে, HBr এর Br মাইনাস ওই কার্বনে অ্যাটাক করবে, এটা এক্সপেকটেশন ছিল। এন্ড তার ফলে এক্সপেক্টেড প্রোডাক্ট যেটা পাবো ওই কার্বনে Brটা ঢুকে যাবে, এটা এক্সপেক্টেড প্রোডাক্ট। কিন্তু এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে Br মাইনাস অ্যাটাক করবার আগেই কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জড হয়ে গেছে। কেমন ভাবে রিঅ্যারেঞ্জ হয়েছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কার্বনে কার্বোক্যাটায়ন আছে তার পাশে দুদিকে দুটো কার্বন আছে, সো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের ওই দিকে যেটা কার্বন আছে ওটা 1 ডিগ্রি কার্বন, তাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন শিফট হইতে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে না। কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের এই দিকে যে কার্বনটা আছে ওটা 3 ডিগ্রি কার্বন, এই কার্বনে 3টে কার্বন অ্যাটাচ, 3 ডিগ্রি কার্বন, এটা ওই কার্বনটাতে 3টে কার্বন অ্যাটাচ, সো দিস ইজ আ 3 ডিগ্রি কার্বন। হ্যাঁ, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ হয়ে মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করতেই পারে Br মাইনাস এর অ্যাটাক আসার আগেই। কার্বোক্যাটায়ন যেই তৈরি হয়ে গেছে, কার্বোক্যাটায়নটা নিজেকে স্টেবিলিটি দেওয়ার জন্য Br মাইনাস এর অ্যাটাক আসার আগেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হওয়ার জন্য কি করবে? পাশের কার্বনটা যেহেতু 3 ডিগ্রি ছিল ওখান থেকে হাইড্রোজেনটাকে টেনে নেবে নিজের কাছে। দিস ইজ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ, এটাকে বলে 1-2 হাইড্রাইড শিফট। যে কার্বনে হাইড্রোজেন ছিল তার পাশের কার্বনে হাইড্রোজেন চলে গেল, 1-2 হাইড্রাইড শিফট। দিস ইজ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ। এই যে 1-2 হাইড্রাইড শিফট, রিঅ্যারেঞ্জমেন্টটা যেই হয়ে গেল, অর্থাৎ এখান থেকে যেই হাইড্রোজেনটা এই কার্বনে শিফট হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই কার্বনটা CH2 হয়ে গেল, CH2 হয়ে গেল, এর আর প্লাস চার্জ রইল না, প্লাস চার্জটা শিফট হয়ে গেল এই 3 ডিগ্রি কার্বনটাতে। সো নাও দিস ইজ আ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এন্ড আমরা জানি এটা হলো কারণ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টটা হলো কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাই Br মাইনাস এর অ্যাটাক আসার আগেই এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল। এখন প্লাস চার্জ তৈরি হয়েছে কোথায়? এখন প্লাস চার্জ তৈরি হয়েছে তার পাশের 3 ডিগ্রি কার্বনে। যে কার্বন থেকে OH2 গ্রুপ বেরিয়েছিল, OH2 প্লাস বেরিয়েছিল, ওই কার্বনে প্লাস চার্জ তৈরি হয়নি, ওই কার্বনে প্লাস চার্জ তৈরি হয়েছিল কিন্তু সেটা পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে টেনে নিয়েছে, দিয়ে পাশের কার্বনে এখন প্লাস চার্জ জেনারেট করে দিয়েছে। এখন Br মাইনাস এর কাছে কি অপশন আছে? Br মাইনাস পাশের কার্বনেই যাবে বাধ্য হয়ে। সো Br মাইনাস এই পার্টিকুলার কার্বনে অ্যাটাক করছে, Br মাইনাস এই পার্টিকুলার কার্বনে অ্যাটাক করছে, যেটা পাশের কার্বন, যে পাশের কার্বনটা কোন কার্বন? 3 ডিগ্রি কার্বন। তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট হতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে ভালো করে বুঝবে। রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে বুঝবো কি করে? রিঅ্যারেঞ্জমেন্টের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে তার পাশের কার্বনে নিউক্লিওফাইল ঢুকেছে, নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া, যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে ওটা কম ডিগ্রি, 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, আর যে কার্বনে
নিউক্লিওফাইলটা ঢুকেছে ওটা বেশি ডিগ্রি, 3 ডিগ্রি মেবি। যদি যেখান থেকে বেরোয় ওটা 1 ডিগ্রি হয়, পাশের কার্বনটা 2 ডিগ্রি। যেখান থেকে লিভিং গ্রুপ বেরোচ্ছে ওটা 2 ডিগ্রি হয়, পাশের কার্বনটা 3 ডিগ্রি। তো পাশের কার্বনে কার্বোক্যাটায়নকে শিফট করার জন্য রিঅ্যারেঞ্জমেন্ট হয় মাঝখানে, যাতে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়, এন্ড তারপরে লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার পরে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তার ফলে কার্বোক্যাটায়নের পজিশনটা শিফট হয়ে যায়। যে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরিয়েছে ওই কার্বন থেকে কার্বোক্যাটায়নের পজিশনটা শিফট হয়ে মোর স্টেবল কার্বোক্যাটায়ন হয়ে যায়। সো মোর স্টেবল কার্বোক্যাটায়নের তারপরে লিভিং নিউক্লিওফাইলের অ্যাটাকটা আসে। সো HBr দিয়েছিলাম, Br- এর অ্যাটাক তার পরে আসছে, এন্ড তখন অবভিয়াসলি Br- পাশে 3 ডিগ্রি কার্বনেই ঢুকবে, এন্ড দিস আনএক্সপেক্টেড প্রোডাক্ট উইল বি দ্য মেজর প্রোডাক্ট। This unexpected product will be the major product. Expectation ছিল OH minus OH2 plus হয়ে যেখান থেকে বেরোবে Br সেখানেই ঢুকবে, এটা এক্সপেকটেশন ছিল, বাট এটা হয়নি। সো the expected product is the minor product and unexpected rearranged product is the major product. Rearrangement এর ক্রাইটেরিয়া নাম্বার 1, যে কার্বনে OH ঢুকেছে, OH ছিল এবং সেখান থেকে OH2 plus বেরিয়েছে, সেই কার্বনে Br ঢোকেনি, পাশের কার্বনে ঢুকেছে। ক্রাইটেরিয়া নাম্বার 2, যে কার্বনে OH ছিল ওটা ছিল 2 ডিগ্রি কার্বন, তাই ওখান থেকে OH2 plus বেরোলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, পাশের কার্বনটা 3 ডিগ্রি কার্বন, তাই কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট করতেই পারবে। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয় তুমি শিওর থাকতে পারো ওখানে রিঅ্যারেঞ্জমেন্টই হচ্ছে। চলে আসছি এবারে বেশ কিছু সিম্পলিফাইড রিঅ্যাকশনস। এতক্ষণ পর্যন্ত মেকানিজম রিলেটেড বেশ কিছু রিঅ্যাকশনস পড়লাম, এবারে আমরা বেশ কিছু স্টিরিওটিপিক্যাল রিঅ্যাকশনস পড়বো যেগুলো অলরেডি পড়েছি। সো হ্যালোজেনেশন অফ হ্যালোজেনেশন অফ অ্যালকোহল। হ্যালোজেনেটিং এজেন্টকে ক্লোরিনেশন করার জন্য আমরা কি কি এজেন্ট দিই? ক্লোরিনেশনের জন্য PCl5, PCl3 আর SOCl2। PCl5, PCl3, SOCl2 এর মধ্যে বেস্ট কোনটা? SOCl2 হচ্ছে বেস্ট, অলরেডি আগে এগুলো পড়েছি। সো অ্যালকোহলের উপরে অ্যালকোহল মলিকিউলে যদি PCl5 দেওয়া হয় ক্লোরিনেশন হয়ে যায়, হ্যালো অ্যালকেন তৈরি হয়, সঙ্গে POCl3 HCl তৈরি হয়। যদি PCl3 দেওয়া হয় তাহলেও ক্লোরিনেশন হয়ে যায়, OH এর জায়গায় Cl চলে আসে, সঙ্গে সাইড প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যায়, H3PO3 দেওয়া H3PO3 তৈরি হয়। যদি ব্রোমিনেশন করতে হয় তাহলে PBr3 দিতে হবে, PBr3 দিলে Br ইনসার্ট হবে, OH গ্রুপ আউট হয়ে যাবে এন্ড H3PO3 তৈরি হবে। যদি Pi3 দেওয়া হয় তাহলে আয়োডিনেশন হবে, Pi3 দিলে OH গ্রুপ আউট হয়ে যাবে আর সেখানে আয়োডিন ইনসার্ট হবে, আয়োডো অ্যালকেন তৈরি হবে, সঙ্গে H3PO3 তৈরি হবে। PBr3 আর Pi3 ডাইরেক্টলি দেওয়া হয় না, দেওয়া হয় ফসফরাস আর ব্রোমিন বা ফসফরাস আর আয়োডিন। Pi3 বা PBr3 ইন সিটুতে তৈরি হয়ে যায়, রিঅ্যাকশন মিক্সচারের ভেতরে Pi3 বা PBr3 তৈরি হয়ে যায়, ডাইরেক্টলি দেওয়া হয় না। ডাইরেক্টলি দেওয়াটা কি হয়? ফসফরাস ব্রোমিন দেওয়া হয়, তাতে PBr3 বিকারের মধ্যে ইন সিটুতে তৈরি হয়ে যায়, তৈরি হয়ে যাওয়া PBr3 রিঅ্যাকশন কন্টিনিউ করে, একইভাবে Pi3 ও রিঅ্যাকশন কন্টিনিউ করে। ডাইরেক্টলি এদেরকে দেওয়া হয় না, এদেরকে ইন সিটুতে প্রিপেয়ার করে নেওয়া হয়। যদি ক্লোরিনেশন করতে হয় তাহলে বেস্ট মেথডটা হচ্ছে SOCl2 ইউজ করা ইন প্রেজেন্স অফ পিরিডিন। পিরিডিনের প্রেজেন্সে SOCl2 ইউজ করলে একইভাবে ক্লোরিনেশন হয়, Cl- OH কে রিপ্লেস করে দেয় এন্ড হ্যালো অ্যালকেনটা পাওয়া যায়। সঙ্গে যে বাই প্রোডাক্ট গুলো পাওয়া যায়, দিস আর গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, দিস আর গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, তাই এটা বেস্ট মেথড, কারণ গ্যাসিয়াস বাই প্রোডাক্ট গুলো অটোমেটিক্যালি ইভাপোরেট করে বেরিয়ে চলে যায়, তাহলে হ্যালো অ্যালকেনটা এক্সক্লুসিভলি পেয়ে যায়, আলাদা করে সেপারেশন করতে লাগে না। আদারওয়াইজ উপরে যে সমস্ত মেথডে হ্যালো অ্যালকেন পাচ্ছিলাম তাদের সঙ্গে যে বাই প্রোডাক্ট গুলো ছিল সেগুলো থেকে আবার সেপারেশন করতে হবে, কোনো ফিল্ট্রেশন ডিস্টিলেশন কিছু না কিছু করতে হবে। বাট এখানে গ্যাসিয়াস বাই প্রোডাক্ট এমনি বেরিয়ে যাচ্ছে, সো ক্লোরিনেশন প্রোডাক্টটা দ্যাট ইজ হ্যালো অ্যালকেনটা এমনি এক্সক্লুসিভলি পেয়ে যাচ্ছে। সো দিস ইজ আ প্রেফার্ড মেথড ফর হ্যালোজেনেশন অফ অ্যালকোহল। অলরেডি আমরা এগুলো পড়েছি। নেক্সট চলে আসছি অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন। অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন। সো অ্যালকোহলের সঙ্গে যদি অ্যামোনিয়ার রিঅ্যাকশন হয় ইন প্রেজেন্স অফ Al2O3 at 633 কেলভিন, ইন প্রেজেন্স অফ Al2O3 আছে এন্ড 633 কেলভিন টেম্পারেচার আছে, ঠিক আছে, হাই টেম্পারেচারে Al2O3 আছে অ্যাজ ক্যাটালিস্ট, ঠিক আছে, লুইস অ্যাসিড। Al2O3 হচ্ছে বেসিক্যালি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড যেটা ক্যাটালিস্টের রোল প্লে করছে, ঠিক আছে। Al2O3 হচ্ছে লুইস অ্যাসিড যেটা ক্যাটালিস্টের রোল প্লে করছে, হাই টেম্পারেচার আছে। কি হবে রিঅ্যাকশনটা ভালো করে দেখো, NH3 অ্যামোনিয়া দিচ্ছি, অ্যামোনিয়াকে আমরা লিখতেই পারি HNH2, অ্যামোনিয়া ক্যান বি রিটেন অ্যাজ HNH2। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যালকোহলের OH গ্রুপ আর অ্যামোনিয়ার H ক্যান মেক আ ওয়াটার এন্ড ডিহাইড্রেট। সো ওয়াটার তৈরি করে আউট হয়ে গেল, তাহলে কার সঙ্গে কে জুড়ে গেল? কার্বনটার সঙ্গে জুড়ে গেল NH2, তৈরি হলো 1 ডিগ্রি অ্যামিন CH3CH2NH2 ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড এন্ড
হাই টেম্পারেচার। লুইস অ্যাসিড এখানে কি করছে, এই লুইস অ্যাসিডটা এখানে ডিহাইড্রেটিং এজেন্টের রোল প্লে করছে, যেটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লে করতো। সো ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে লুইস অ্যাসিডটা বিহেভ করছে, Al2O3 ও ওয়াটারটাকে বার করে নিচ্ছে। কেমন করে বার করছে, অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন, অ্যালকোহল থেকে OH, অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন, অ্যালকোহল থেকে OH, ওয়াটার আউট হয়ে যাচ্ছে। আর ওয়াটার যদি আউট হয়ে যায় তাহলে এই কার্বনের সঙ্গে নাইট্রোজেনটা জুড়ে যাচ্ছে, আমরা পাচ্ছি 1 ডিগ্রি অ্যামিন। এখন দেখো এই 1 ডিগ্রি অ্যামিন যেটা পেলাম, 1 ডিগ্রি কেন, অ্যামিনটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনে আরো একটা কার্বন অ্যাটাচ, তো 1 ডিগ্রি অ্যামিন। এই 1 ডিগ্রি অ্যামিনে এখনো হাইড্রোজেন আছে দুখানা। অ্যামোনিয়াতে টোটাল 3টে হাইড্রোজেন ছিল, অ্যামোনিয়াতে ছিল 3টে হাইড্রোজেন, 3টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন অ্যালকোহলের OH এর সঙ্গে আউট হয়েছে, 3টে হাইড্রোজেনের 2টো হাইড্রোজেন এখনো প্রেজেন্স আছে অ্যামিনে। তার মানে এখন এই 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে যদি আরো একটা অ্যালকোহলের রিঅ্যাকশন করানো হয়, যদি এই 1 ডিগ্রি অ্যামিন যার মধ্যে কিনা এখনো 2টো হাইড্রোজেন প্রেজেন্স আছে তার সঙ্গে যদি আরো একটা অ্যালকোহলের রিঅ্যাকশন করানো হয় তাহলে আরো একটা ওয়াটার আউট হয়ে যাবে। সেই 1 ডিগ্রি অ্যামিন থেকে আরো একটা H and OH আউট হবে, আরো একটা H and OH আউট হবে as water, and তৈরি হবে 2 ডিগ্রি অ্যামিন in presence of the same dehydrating agent Lewis acid at high temperature 633 কেলভিন টেম্পারেচার। এখন যে 2 ডিগ্রি অ্যামিনটা তৈরি হলো, এই 2 ডিগ্রি অ্যামিনে স্টিল হাইড্রোজেন প্রেজেন্স আছে, স্টিল হাইড্রোজেন প্রেজেন্স আছে। তাই এই 2 ডিগ্রি অ্যামিনটাকে যদি ফার্দার আরো একটা অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করানো হয় তাহলে 2 ডিগ্রি অ্যামিনের এই হাইড্রোজেনটা এবং এই ওয়াটার OH গ্রুপটা ফ্রম অ্যালকোহল, এটা আবার ওয়াটার তৈরি করে ডিহাইড্রেট হবে ইন প্রেজেন্স অফ দ্য সেম লুইস অ্যাসিড এট হাই টেম্পারেচার Al2O3 এট হাই টেম্পারেচার। তাতে এই অ্যালকোহলটা যদি এখান থেকে যদি আবার ডিহাইড্রেশন হয় তাহলে তৈরি হবে এটা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে আর রিঅ্যাকশন পসিবল হবে না, কারণ 3 ডিগ্রি অ্যামিনে আর হাইড্রোজেন প্রেজেন্স নেই যে হাইড্রোজেনটা অ্যালকোহলের OH এর সঙ্গে ওয়াটার তৈরি করে ডিহাইড্রেট হতে পারবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি যদি একটা একটা করে অ্যালকোহল হাতে আসতে থাকে তাহলে কি হলো, প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে অ্যামোনিয়ার রিঅ্যাকশনে একটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো ডিহাইড্রেশনের থ্রু দিয়ে Al2O3 ক্যাটালিস্ট এবং হাই টেম্পারেচারে। তারপরে এই 1 ডিগ্রি অ্যামিনে স্টিল NH বন্ড প্রেজেন্ট আছে, সেই NH বন্ডের থেকে একটা হাইড্রোজেন আরো একটা অ্যালকোহলের সঙ্গে ডিহাইড্রেট করলো, দিয়ে 2 ডিগ্রি অ্যামিন তৈরি করলো ইন প্রেজেন্স অফ দ্য ক্যাটালিস্ট এন্ড হাই টেম্পারেচার। এন্ড 2 ডিগ্রি অ্যামিনের যে হাইড্রোজেনটা পড়ে আছে লাস্ট হাইড্রোজেনটা, সেটা ফার্দার আরো একটা 3 নম্বর অ্যালকোহলের OH এর সঙ্গে ডিহাইড্রেট করে গেল, এন্ড তার ফলে হাই টেম্পারেচার এবং লুইস অ্যাসিডের প্রেজেন্সে তৈরি হলো 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে আর কোনো হাইড্রোজেন প্রেজেন্স নেই, তাই 3 ডিগ্রি অ্যামিন যদি তৈরি হয়ে গেল আর রিঅ্যাকশন কন্টিনিউ হবে না। এই রিঅ্যাকশনটাকে বলা হয় অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন। কেন অ্যামোনোলাইসিস? অ্যামোনিয়ার 3টে NH বন্ড ব্রেক করে গেছে, ছিল NH3 হয়ে গেছে N ইথাইল হোল 3, ছিল NH3 3টে NH বন্ড হয়ে গেছে N ইথাইল গ্রুপ হোল 3, অর্থাৎ তিনটে NH বন্ড ব্রেক করে গেছে। অ্যামোনিয়ার 3টে NH বন্ডই ব্রেক করে যাওয়ার জন্য রিঅ্যাকশনটাকে পুরো রিঅ্যাকশনের স্টেপটাকে বলে অ্যামোনোলাইসিস রিঅ্যাকশন। নেক্সট রিঅ্যাকশন অ্যাসিডিক ডিহাইড্রেশন। অ্যাসিডিক ডিহাইড্রেশনে কি হয়, অ্যালকিন তৈরি হয়। এই রিঅ্যাকশনগুলো আমরা আগেও পড়েছি, সো এখানে আরেকবার দেখে নিই অ্যালকিন কেমন করে তৈরি হয়। বিটা হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে, ক্লিয়ার? সো দেখো অ্যালকোহল মলিকুল, তার আছে কি OH গ্রুপ, OH গ্রুপকে এগেন দিচ্ছ, প্রথম স্টেপে H+ দিচ্ছ। প্রথম স্টেপে কেন H+ দিতে লাগে বারবার বলছি, প্রথম স্টেপে H+ একে গুড লিভিং গ্রুপে কনভার্ট করে OH2+ এ কনভার্ট করে, তাই এই H+টা তৈরি হয়ে যাবে OH2+। ও যেই OH2+ তৈরি হয়ে যাবে তারপরে কি হবে, এই বন্ডটা এখানে পড়বে আর এই বন্ডটা লিভিং গ্রুপ হিসেবে আউট হয়ে যাবে। কোন বন্ডটা থেকে? লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা, তার পাশের কার্বন বিটা, বিটা পজিশনের যে হাইড্রোজেন, তাহলে বিটা হাইড্রোজেনটা ডাবল বন্ড তৈরি করবে আলফা আর বিটা কার্বনের মাঝখানে, এন্ড লিভিং গ্রুপ আউট হয়ে যাবে। এর ফলে অ্যালকিন মলিকুল তৈরি হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এই রিঅ্যাকশনটা হতে গেলে যে টেম্পারেচারটা লাগবে সেটা হচ্ছে 443 কেলভিন টেম্পারেচার। তাহলে অ্যালকোহল মলিকুলে 443 কেলভিন টেম্পারেচারে যদি অ্যাসিড দেওয়া হয়, অ্যালকোহল মলিকুলে 443 কেলভিন টেম্পারেচারে যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে হয় বিটা হাইড্রোজেন এলিমিনেশন, বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশন হয়। বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশন হয়, বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে অ্যালকিন মলিকুল পাওয়া যায়, কারণ ডাবল বন্ড তৈরি হচ্ছে। ক্লিয়ার? কেমন করে এলিমিনেশন হয় সেটা দেখিয়েছি। কি হয়েছে, OH2+ হয়ে গেছে অ্যাসিডের প্রেজেন্সে। পরেরটা তো দেখো একই ভাবে দেখাচ্ছি। OH গ্রুপটা কি হবে, OH গ্রুপটা H+ এর প্রেজেন্সে হয়ে যাবে OH2+, এই বন্ডটা আউট হবে, বিটা পজিশন থেকে হাইড্রোজেনটা এখানে ডাবল বন্ড তৈরি করবে, ঠিক আছে? বিটা পজিশন থেকে হাইড্রোজেনটা আউট হয়ে যাবে, এন্ড তার জন্য এখানে ডাবল বন্ড তৈরি হবে। কার কার মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে? আলফা কার্বন আর বিটা কার্বন। লিভিং গ্রুপের রেসপেক্টে আলফা আর বিটার মাঝখানে ডাবল বন্ডটা পড়বে, বিটা থেকে হাইড্রোজেন আউট এন্ড আলফা থেকে লিভিং গ্রুপটা আউট।
ওয়াটার আউট হয়ে গেছে এন্ড মাঝখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, ইউ আর গেটিং দ্য অ্যালকিন মলিকিউল। ওকে, সো দিস ইজ রিঅ্যাকশন কি এলিমিনেশন। এর ফলে ওয়াটার আউট হচ্ছে অ্যাসিডের প্রেজেন্সে, তাই এটাকে বলছে অ্যাসিডিক ডিহাইড্রেশন। ঠিক আছে, মেথডটা হচ্ছে অ্যাসিডিক ডিহাইড্রেশন, কারণ অ্যাসিডের প্রেজেন্সে ওয়াটার আউট হচ্ছে তাই অ্যাসিডিক ডিহাইড্রেশন। আর মেকানিজম হচ্ছে বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেট হচ্ছে, মেকানিজম হচ্ছে বিটা পজিশন থেকে হাইড্রোজেন এলিমিনেট হচ্ছে, সো বিটা হাইড্রোজেন এলিমিনেশন। সো দেখে নাও একইভাবে পরের রিঅ্যাকশনস গুলো হয়েছে। এবার বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশনসে দেখতে পাওয়া যাচ্ছে যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, এখানে যেটা নোটেড আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল লেস রিঅ্যাক্টিভ, 2 ডিগ্রি অ্যালকোহল মোর রিঅ্যাক্টিভ, 3 ডিগ্রি অ্যালকোহল সুপার রিঅ্যাক্টিভ। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের উপরে যদি রিঅ্যাকশনটা করা হয়েছে তো টেম্পারেচার লেগেছে 443 কেলভিন, হাই টেম্পারেচার লেগেছে 1 ডিগ্রি অ্যালকোহলের উপরে যদি রিঅ্যাকশনটা করেছি। যদি এই রিঅ্যাকশনটা 2 ডিগ্রি অ্যালকোহলের উপরে করা হয় তাহলে টেম্পারেচার কম লাগছে, 440 কেলভিন টেম্পারেচার লাগছে। এই রিঅ্যাকশন যদি 3 ডিগ্রি অ্যালকোহলে করা হয় টেম্পারেচার স্টিল কম লাগছে, 358 কেলভিন টেম্পারেচার লাগছে। সো অবভিয়াসলি অ্যাসিডের কনসেন্ট্রেশনও কম লাগছে, টেম্পারেচারও কম লাগছে যত আমরা অ্যালকোহলের ডিগ্রি বাড়াচ্ছি। অ্যালকোহল যদি 1 ডিগ্রি হতো হাইলি কনসেন্ট্রেটেড অ্যাসিড লাগতো এন্ড 443 কেলভিন টেম্পারেচার লাগতো। অ্যালকোহল যদি 2 ডিগ্রি হয় একটু লেস কনসেন্ট্রেটেড অ্যাসিড, 85% কনসেন্ট্রেটেড অ্যাসিড, পুরো ফুললি হাইলি কনসেন্ট্রেটেড নয়, একটু লেস কনসেন্ট্রেটেড অ্যাসিড এন্ড লোয়ার টেম্পারেচার 440 কেলভিন টেম্পারেচার। অ্যালকোহল যদি 3 ডিগ্রি হয় সুপার রিঅ্যাক্টিভ অ্যালকোহল, তাহলে এখানে লাগছে হচ্ছে ফার্দার লোয়ার টেম্পারেচার মাত্র 358 কেলভিন টেম্পারেচার এন্ড মাত্র 20% H2SO4, ভেরি ডাইলিউট অ্যাসিড। তার মানে অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি যত বাড়ছে অ্যাসিডের স্ট্রেংথ বা টেম্পারেচার দুটোই কম লাগছে এই ডিহাইড্রেশনটা হওয়ার জন্য, দিয়ে বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি করার জন্য। তার মানে আমরা এগেন আমরা বলতে পারি রিঅ্যাক্টিভিটির অর্ডার টারশিয়ারি, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। এবার অ্যাসিডিক ডিহাইড্রেশনে এখানে একটা কেস হচ্ছে, কেসটা কি দেখো, বলছে মেজর তৈরি হচ্ছে মাইনর তৈরি হচ্ছে। মেজর মাইনর কখন তৈরি হবে? মেকানিজমটা কি হচ্ছে, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি, কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়াতে 443 কেলভিন টেম্পারেচার দিয়েছি, মানে H+ এর সোর্স আছে। H+ এর সোর্স থাকলে অ্যালকোহলের লোন পেয়ার অক্সিজেনের লোন পেয়ার H+ টাকে নিয়ে নেবে, দিয়ে তৈরি করবে কি, তৈরি করবে OH2+, দ্যাট ইজ আ গুড লিভিং গ্রুপ। CH3 CH OH2+, গুড লিভিং গ্রুপ, CH2 CH3, ফার্স্ট স্টেপ এটা হয়ে গেল। এবারে এই গুড লিভিং গ্রুপটা বেরিয়ে তো নো ডাউট যাবে, কিন্তু গুড লিভিং গ্রুপটা বেরোবে কোন দিক থেকে হাইড্রোজেন এলিমিনেট হবে? এদিকেও বিটা হাইড্রোজেন আছে, এদিকেও বিটা হাইড্রোজেন আছে, সো দুদিকেই বিটা হাইড্রোজেন প্রেজেন্স আছে। তাই আমরা এটাকে একটু ডিটেইলে লিখছি, এখানেও লিখলাম CHH, এখানেও লিখলাম CH2H, দুদিকেই বিটা হাইড্রোজেন প্রেজেন্স আছে। এই দিকের বিটা হাইড্রোজেন এলিমিনেট করবে দিয়ে OH2+ বেরোবে, না এই দিকের বিটা হাইড্রোজেন এলিমিনেট করবে দিয়ে OH2+ বেরোবে, ডিপেন্ড করছে সেটস-ল্যাপ রুল। সেটস-ল্যাপ রুলের উপরে। সেটস-ল্যাপ রুলটা কি বলছে? সেটস-ল্যাপ রুল বলছে ইন্টারনাল অ্যালকিন will be stable than terminal alkene. টার্মিনাল পজিশনে ডাবল বন্ড তৈরি হলে যে অ্যালকিন তৈরি হবে তার থেকে ইন্টারনাল পজিশনে ডাবল বন্ড তৈরি হলে যে অ্যালকিন তৈরি হবে সেটা বেশি স্টেবল। ইন্টারনাল অ্যালকিন ইজ মোর স্টেবল দ্যান টার্মিনাল অ্যালকিন। ইন্টারনাল অ্যালকিন মানে কোনটা? মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে। টার্মিনাল অ্যালকিন মানে একদম সাইডের দিকে ডাবল বন্ড তৈরি হবে। সো কোনটাতে কি হবে একবার দেখে নেওয়া যাক। যদি এদিকের এইচটা বেরিয়ে যায় এন্ড ডাবল বন্ড এই পজিশনে আসে, তাহলে অবভিয়াসলি ডাবল বন্ড এইখানে আসছে, দ্যাট ইজ আ টার্মিনাল পজিশন, একদম সাইডের পজিশন। যদি এই দিক থেকে এইচটা বেরিয়ে যায় এন্ড এখানে ডাবল বন্ড আসে, এটা ইন্টারনাল পজিশন, মলিকুলের মাঝের পজিশন। তার মানে বলো কোনটা প্রেফার্ড? ইন্টারনাল অ্যালকিন বলছে স্টেবল অ্যালকিন, তার মানে কোন দিক থেকে এইচটা বেরোবে? অবভিয়াসলি এই হাইড্রোজেনটাই এলিমিনেট হবে, এই বিটা হাইড্রোজেনটা এলিমিনেট হবে। তার মানে কোন রিঅ্যাকশনটা ফলো হবে? এই পাথওয়েটা ফলো হবে, এই পাথওয়েটা ফলো হবে।
এইখান থেকে বিটা হাইড্রোজেনটা এখানে ডাবল বন্ড তৈরি করবে এন্ড OH2 বেরোবে, এই দিক থেকে রিঅ্যাকশনটা হবে না বা একটু একটু হলো মাইনর প্রোডাক্ট তৈরি হবে। তাই এদিক থেকে এলিমিনেশন হলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। আর মেজর প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে? মেজর প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই পজিশন থেকে বিটা হাইড্রোজেন এলিমিনেট হচ্ছে যাতে এখানে ইন্টারনাল অ্যালকিন তৈরি হয় আর লিভিং গ্রুপ বেরিয়ে যায়। এন্ড ইন্টারনাল অ্যালকিনটা যেহেতু স্টেবল অ্যালকিন, মোর স্টেবল অ্যালকিন অ্যাকর্ডিং টু সেটসেফ রুল, সেই কারণে ইন্টারনাল অ্যালকিনটাই তৈরি হবে অ্যাজ আ মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু সেটসেফ রুলটা ফলো হচ্ছে। এই রুলটা আগেও আমরা দেখেছিলাম, এখানে আরেকবার দেখে নিলাম। এখানেও আরো একটা সিন আছে, এই ডিহাইড্রেশনও বলছে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যেতে পারে। সো কেমন করে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে দেখে নাও। ধরো এই মলিকুলটা আছে, মলিকুলে দিয়েছি H2SO4, H2SO4 দেওয়া মানে সঙ্গে সঙ্গে এই OH গ্রুপটা OH2 প্লাস তৈরি করবে, আউট হয়ে যাবে, OH2 প্লাস তৈরি করবে, আউট হয়ে যাবে। যে H2SO4 দিয়েছি, H প্লাস দিয়েছি, এটা OH2 প্লাস তৈরি করবে আর OH2 প্লাস তৈরি করে লিভিং গ্রুপ আউট হয়ে যাচ্ছে। ছিল OH, H প্লাস এর প্রেসেন্সে তৈরি করেছে OH2 প্লাস, OH2 প্লাস তৈরি করে আউট হয়ে গেছে। যদি আউট হয়ে যায় কোন কার্বনে প্লাস চার্জ এসেছে? এই CH2 কার্বনে প্লাস চার্জ এসেছে। CH2 কার্বন কেমন কার্বন? 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বনে প্লাস চার্জ আছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। পাশের কার্বনটা কেমন কার্বন? পাশের কার্বনটা 3 ডিগ্রি কার্বন। এই কার্বনে 3টে কার্বন অ্যাটাচ, তাই H প্লাস এলিমিনেট হওয়ার আগে এখানে আবার রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। H প্লাস এলিমিনেট হওয়ার আগেই, H প্লাসটা এলিমিনেট হবে তবে তো ডাবল বন্ডটা পড়বে। এখান থেকে H প্লাসটা এলিমিনেট হবে, H প্লাসটা এখানে এলিমিনেট হবে, এখানে ডাবল বন্ড তৈরি হওয়ার কথা। H প্লাসটা এলিমিনেট হবে, এখানে পড়বে, ডাবল বন্ড তৈরি হওয়ার কথা, কিন্তু না, তার আগে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এইখান থেকে হাইড্রোজেন শিফট হবে, দিয়ে 1 ডিগ্রি কার্বনে যাবে। তাহলে এখন কার্বোক্যাটায়নের পজিশন শিফট হয়ে 3 ডিগ্রি কার্বনে চলে এসেছে। 1 ডিগ্রি কার্বন থেকে হাইড্রোকার্বনের কার্বোক্যাটায়নের পজিশন শিফট হয়ে গেছে। 1 ডিগ্রি কার্বন থেকে কার্বোক্যাটায়নের পজিশন শিফট হয়ে চলে এসেছে 3 ডিগ্রি কার্বনে। তাহলে 1 ডিগ্রি কার্বন ছিল, এই কার্বনটাতে হাইড্রোজেনটা শিফট হয়েছে 3 ডিগ্রি কার্বন থেকে, ওটা CH3 হয়ে গেছে, ওর কার্বোক্যাটায়ন স্যাটিসফাইড হয়ে গেছে, কিন্তু 3 ডিগ্রি নতুন কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। কেন তৈরি হতে পারলো? কারণ আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইন মোর স্টেবল, 3 ডিগ্রিটা হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবারে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা যেখানে তৈরি হচ্ছে ওর রেসপেক্টে দেখতে হবে ওর পাশে কোন বিটা থেকে হাইড্রোজেন আসবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের রেসপেক্টে এখন দেখতে হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের রেসপেক্টে এখন এটাও বিটা, মানে এই কার্বন থেকেও হাইড্রোজেন আসতে পারে, এই কার্বন থেকেও হাইড্রোজেন আসতে পারে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের রেসপেক্টে। ঠিক আছে, এখন কিন্তু অরিজিনাল পজিশনে কার্বোক্যাটায়ন নেই, ছিল OH2 প্লাস, এখানে OH2 প্লাস এখান থেকে আউট হয়েছে, তাতে CH2 এর উপরে প্লাস চার্জ এসেছে। CH2 এর উপরে প্লাস চার্জ থাকলে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে আসতে পারতো এন্ড এই পজিশনে ডাবল বন্ড তৈরি হয়ে যেতে পারতো। CH2 থেকে যদি এটা যেই OH2 প্লাস ফর্মে আউট হয়ে গেল, লিভিং গ্রুপ OH2 প্লাস ফর্মে আউট হয়ে গেল, এই কার্বন থেকে হাইড্রোজেন চলে আসতে পারতো, এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যেতে পারতো। কিন্তু সেটা না হয় একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, এইখান থেকে হাইড্রোজেনটা শিফট হয়ে গেছে এই কার্বনে। হাইড্রোজেনটা যদি রিঅ্যারেঞ্জড হয়ে শিফট হয়ে গিয়ে থাকে তাহলে তৈরি হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের পাশের কার্বন দেখতে হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের পাশে ওইদিকেও আছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের পাশে এদিকেও আছে। তাহলে কি হবে? এই দিকের কার্বোক্যাটায়ন থেকে এই দিকের কার্বন হাইড্রোজেন যদি ডাবল বন্ড হয় টার্মিনাল অ্যালকিন তৈরি হবে, এই দিকের হাইড্রোজেন এলিমিনেট হয়ে যদি অ্যালকিন হয় ইন্টারনাল অ্যালকিন তৈরি হবে। অবভিয়াসলি এই দিক থেকেই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এন্ড এখানে ডাবল বন্ডটা পড়বে, কারণ ইন্টারনাল অ্যালকিন তৈরি হবে। সো সেটস দ্য রুল ফলো হচ্ছে ইন্টারনাল অ্যালকিন উইল বি দা মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? কেমন করে রিঅ্যাকশনটা হয়েছে? রিঅ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে, তার জন্য ইন্টারনাল অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হচ্ছে। সো সেটস দ্য রুল কেন এটা বলেছিলেন সেটার এক্সপ্লেনেশন ছিল ওইটা। ঠিক আছে, সেটস দ্য রুল কেন এই প্রপোজালটা দিয়েছেন, অর্থাৎ হওয়ার কথা কি এদিক থেকেও পড়তে পারতো ডাবল বন্ড তৈরি হয়ে, এদিক থেকেও আসতে পারতো ডাবল বন্ড তৈরি হয়ে, কারণ বেরোবে তো আলটিমেটলি OH গ্রুপটা, বেরোবে আলটিমেটলি কে? OH গ্রুপটা বেরোবে as OH2 প্লাস, এদিকের হাইড্রোজেন ডাবল বন্ড তৈরি করতে পারে, এদিকের হাইড্রোজেন ডাবল বন্ড তৈরি করতে পারে। কোন দিকেরটা করবে? এটাই সেটস দ্য রুল। কোন দিকেরটা করবে? সেই দিকেরটাই করবে যেদিকে গেলে ইন্টারনাল অ্যালকিন পাওয়া যাবে। কেমন করে ইন্টারনাল অ্যালকিনটা পাওয়া যায় সেটার মেকানিজমটাই এতক্ষণ তোমাদের দেখালাম। সেটার মেকানিজমটাই হচ্ছে এটা, ফার্স্ট স্টেপে অ্যাসিডের প্রেজেন্সে OH2 প্লাস হলো, OH2 প্লাস তৈরি হলে লিভিং গ্রুপ আউট হলো, এই কার্বনে কার্বোক্যাটায়ন এলো 1 ডিগ্রি কার্বনে লেস স্টেবল, এই পাশের কার্বন থেকে হাইড্রোজেন শিফট হলো, দিয়ে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখন এই দিকের হাইড্রোজেন থেকে যদি এখন হাইড্রোজেনটা এলিমিনেট হয় তাহলে যে পজিশনে অ্যালকিন গ্রুপটা তৈরি হবে সেটা ইন্টারনাল অ্যালকিন, এন্ড ইন্টারনাল অ্যালকিন উইল বি আ মেজর প্রোডাক্ট।
এন্ড এইভাবে সেট সেফ রুলটা ফলো হচ্ছে। এবার টেম্পারেচার যদি 443 কেলভিন না করে 513 কেলভিন হয়ে যায়, তাহলে তখন দেখা যায় হচ্ছে অ্যালকোহল থেকে ইথার তৈরি হয়। ঠিক আছে, অ্যালকোহল থেকে তখন ইথার তৈরি হয়। যদি টেম্পারেচারটা দেখা যায় 443 কেলভিন না হয়, টেম্পারেচার 443 কেলভিন থাকলে তৈরি হচ্ছিল তোমার 443 কেলভিন টেম্পারেচারে কি তৈরি হচ্ছিল, 443 কেলভিন টেম্পারেচারে তৈরি হচ্ছে তোমার অ্যালকিন মলিকুল। অ্যালকোহল থেকে অ্যাসিডিক ডিহাইড্রেশন হচ্ছে, দিয়ে অ্যালকিন তৈরি হচ্ছে। একটু আগেই তার মেকানিজম গুলো দেখলাম। অ্যালকিনের একটা হতে পারে মাইনর অ্যালকিন যেটা টার্মিনাল অ্যালকিন, একটা হতে পারে মেজর অ্যালকিন যেটা ইন্টারনাল অ্যালকিন। কিন্তু অ্যালকিনটাই তৈরি হচ্ছে 443 কেলভিন টেম্পারেচারে। কিন্তু টেম্পারেচার যদি এখন 513 কেলভিন টেম্পারেচার হয়ে যায়, তখন ইথার মলিকুল তৈরি হবে। সো ইথার মলিকুল কেমন করে তৈরি হবে সেটা দেখে নেওয়া যাক একবার, মেকানিজমটা একবার ফলো করে নেওয়া যাক। ইথার মলিকুল তৈরি হওয়ার মেকানিজম সো এখানে আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে অ্যালকোহল মলিকুল, অ্যাসিড দিয়েছি এখানে Al2O3 এখানে লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করছে, টেম্পারেচার আছে এখন, টেম্পারেচার কত 513 কেলভিন। ঠিক আছে, হায়ার টেম্পারেচার আছে, লুইস অ্যাসিড দিয়েছি, অ্যালকোহল মলিকুল ফার্স্ট স্টেপে কি হয়ে গেছে, ফার্স্ট স্টেপে এটা OH2+ হয়ে যাচ্ছে এন্ড OH2+ আউট হয়ে যাচ্ছে, OH2+ যেই আউট হচ্ছে তখন কি হচ্ছে CH3CH2 কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কারণ OH2+ আউট হয়ে গেছে, ওয়াটার আউট হয়ে গেছে, লিভিং গ্রুপ গুড লিভিং গ্রুপ, OH2+ আউট হয়ে গেছে as a গুড লিভিং গ্রুপ, CH3CH2+ কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই অবস্থায় হায়ার টেম্পারেচারে আমরা এটা জানি অ্যালকোহল নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে। একদম ফার্স্ট স্লাইডে পড়েছি অ্যালকোহলের অক্সিজেনের উপর আছে লোন পেয়ার, যে লোন পেয়ারটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করতে পারে। এই মলিকুলের উপরে অ্যালকোহল মলিকুল থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, সেকেন্ড আরো একটা অ্যালকোহল মলিকুল থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে যায়। অর্থাৎ এই অ্যালকোহল মলিকুলটা আছে তো, এই অ্যালকোহল মলিকুলের লোন পেয়ারটা এখন এই কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক করে দেয়। যে নিউক্লিওফিলিক অ্যাটাক করে গেল, তুমি ইথার মলিকুল পেয়ে গেলে। CH3 CH2, দাঁড়াও এটাকে এরকম করে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যালকোহল মলিকুল থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে যায়, অ্যালকোহল মলিকুলের অক্সিজেন থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে যায়, নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, লিভিং গ্রুপটা আউট হয়ে যায়, SN2 রিঅ্যাকশন হয়ে যায় বেসিক্যালি। নিউক্লিওফিলিক অ্যাটাক হয় এন্ড লিভিং গ্রুপ আউট হয়ে যায়। কি তৈরি হলো দেখো, CH3 CH2, এটা প্রথমে অ্যালকোহল থেকে ছিল, এর OH2 গ্রুপটা আউট হয়ে গেছে, এই যে CH3 CH2 এর OH2+ আউট হয়ে গেছে ইন প্রেজেন্স অফ দ্য অ্যাসিড, লুইস অ্যাসিডের প্রেজেন্সে CH3 CH2 OH থেকে OH2+ আউট হয়ে গেছে গুড লিভিং গ্রুপ হিসেবে। এন্ড আউট হয়ে যাওয়ার পরে বাকি যে অ্যালকিল গ্রুপটা পড়ে আছে তার সঙ্গে জুড়ে যাবে কে, OCH2 CH3, অন্য একটা অ্যালকোহল মলিকুল নিউক্লিওফাইল হিসেবে জুড়ে যাচ্ছে, CH3 CH2 এটা প্রথম অ্যালকোহল মলিকুলটা ছিল, OCH2 CH3 টা সেকেন্ড অ্যালকোহল মলিকুলটা চলে এলো। এই একটা হাইড্রোজেন যেটা জুড়ে আছে ওইটা বেরিয়ে যায় H+ ফর্মে, অক্সিজেন তার লোন পেয়ারটা ব্যাক করে নিয়ে নেয়, ফলে অক্সিজেন মাঝে থেকে প্লাসটাও চলে যায় এন্ড তার ফলে তৈরি হয় আলটিমেটলি এই মলিকুলটা CH3 CH2। এই পার্টটা এসছে প্রথম অ্যালকোহলটা থেকে, তারপরে OCH2 CH3 এই পার্টটা এসে CH2 CH3 এটা এসছে প্রথম অ্যালকোহলটা থেকে এন্ড তারপরে OCH2 CH3 এই পার্টটা এলো সেকেন্ড অ্যালকোহলটা থেকে, আলটিমেটলি তুমি ইথার পেয়ে গেলে। এখানে যে হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেনটা বেরিয়ে গেছে as H+ হিসেবে, হাইড্রোজেনটা H+ হিসেবে আউট হয়ে গেছে যাতে অক্সিজেন তার লোন পেয়ারটা ফেরত নিয়ে নেয়। OH বন্ডের বন্ড পেয়ারটাকে অক্সিজেন নিজের লোন পেয়ার ফর্মে ফেরত নিয়ে নিচ্ছে। অক্সিজেন কেন নিজের লোন পেয়ার ফেরত নিতে ইন্টারেস্টেড, কারণ অক্সিজেন নিজের লোন পেয়ারকে ইউজ করে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছিল, লোন পেয়ারটা ওর থেকে চলে গেছিল। অক্সিজেন নিজের লোন পেয়ারকে ইউজ করে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছিল, তাই লোন পেয়ারটা ওর থেকে চলে গেছিল, সেই কারণে অক্সিজেন নিজের লোন পেয়ারকে ফেরত নিতে ইন্টারেস্টেড, তাই H+ কে বার করে দেয়, নিজের লোন পেয়ারকে ফেরত নিয়ে নেয় এন্ড তুমি ইথার মলিকুল পেয়ে যাও। সো দিস ইজ দ্য ওয়ে ইউ আর গেটিং দ্য ইথার মলিকুল। তার মানে অ্যালকোহল মলিকুল থেকে অ্যালকোহল মলিকুলের উপরে অ্যাসিড দিলাম, এতদূর অবধি কমন। অ্যালকোহল মলিকুলে অ্যাসিড দেওয়া হলো, OHটা OH2+ হয়ে গেল, OH2+ বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন তৈরি হলো, এতদূর অবধি তো কমন।
এবার টেম্পারেচার 443 থাকলে ওই কার্বোক্যাটায়ন থেকে অ্যালকিন তৈরি হবে বাই বিটা হাইড্রোজেন এলিমিনেশন। যদি টেম্পারেচার 513 থাকে ওই কার্বোক্যাটায়নের উপরে ফার্দার নিউক্লিওফিলিক অ্যাটাক হবে সেকেন্ডারি একটা অ্যালকোহল মলিকিউলের, এন্ড তার ফলে তৈরি হবে ইথার মলিকিউল। সো টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার পরে OH2+ বেরিয়ে গেছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এরপরে কি হবে? এরপরে এলিমিনেশনের থ্রু দিয়ে অ্যালকিনের দিকে রিঅ্যাকশন যাবে, না নিউক্লিওফিলিক অ্যাটাকের থ্রু দিয়ে SN2 থ্রু দিয়ে ইথারের দিকে রিঅ্যাকশন যাবে? এটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে। অ্যালকিনের দিকে যদি রিঅ্যাকশন যায় সেখানেও আবার ডিপেন্ড করবে স্টেট-সেফ রুল, যে কোন অ্যালকিনটা তৈরি হবে, ইন্টারনাল না টার্মিনাল। অবভিয়াসলি ইন্টারনালটা অ্যাজ আ মেজর প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু হাই টেম্পারেচারে যখন নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে যাচ্ছে তখন ইথার মলিকিউল তৈরি হচ্ছে। সো হোপফুলি পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসছি অ্যালকোহলের অক্সিডেশনে। অ্যালকোহল মলিকিউলে যদি অক্সিডেশন করা হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। মনে রাখতে হবে কোন গ্রুপ কোন গ্রুপে কনভার্ট হয়। অ্যালকোহলের অক্সিডেশন করলে এই CH2OH এই পুরো গ্রুপটা, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন করছি, অক্সিডাইজিং এজেন্টকে, অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে K2Cr2O7 এন্ড ডাইলিউট H2SO4। অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে K2Cr2O7, অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে K2Cr2O7 এবং ডাইলিউট H2SO4। তাতে কি হচ্ছে, CH2OH পুরো CH2OH গ্রুপটা কনভার্ট হয়ে যাচ্ছে CHO গ্রুপে, এন্ড তারপরে ফার্দার অক্সিডেশন যদি কন্টিনিউ থাকে পুরো CH2OH কনভার্ট হয়ে যাচ্ছে COOH গ্রুপে, ঠিক আছে? তো CH2OH কনভার্ট হয়ে যাচ্ছে CHO গ্রুপে, CHO গ্রুপ কনভার্ট হয়ে যাচ্ছে COOH গ্রুপে, CH2 থেকে CHO, CHO থেকে COOH। ক্লিয়ার? সো দিস ইজ এইভাবে অক্সিডাইজিং এজেন্টটা অক্সিডেশন করে দিচ্ছে অ্যালকোহলকে, প্রাইমারি অ্যালকোহলকে। সেকেন্ডারি অ্যালকোহল যদি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, ঠিক আছে, তাহলে CHOH এই গ্রুপটা কনভার্ট হবে C ডাবল বন্ডেড ওতে। অ্যালকিল গ্রুপগুলো অ্যাজ ইট ইজ রয়ে যায়, তার মানে CHOH টা কনভার্ট হয়ে গেল C ডাবল বন্ডেড ওতে ফার্স্ট টাইম অক্সিডেশনে। সেকেন্ড ড্রাস্টিক অক্সিডেশন হলে ওই C ডাবল বন্ডেড ও COOH এ কনভার্ট হয়ে যায়, সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হয়। একইভাবে যদি এরকম অক্সিডাইজিং এজেন্ট হয় যেটা টারশিয়ারি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, প্রথমটা ছিল 1 ডিগ্রি অ্যালকোহল, CH2OH থেকে CHO, সেখান থেকে COOH। 2 ডিগ্রি অ্যালকোহল ছিল CHOH, সেখান থেকে C ডাবল বন্ডেড, সেখান থেকে ড্রাস্টিক কন্ডিশনে ফার্দার অক্সিডেশন হলে COH এন্ড CO2 ওয়াটার। 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে ড্রাস্টিক কন্ডিশনের আন্ডারে এটাও হয়ে যায় C ডাবল বন্ডেড এন্ড তারপরে সেখান থেকে তৈরি হয় CO2 আর COH। ক্লিয়ার? তাহলে কোন গ্রুপটা কোন গ্রুপে কনভার্ট হয় অক্সিডেশনে খেয়াল রাখতে হবে, যে CH2OH কনভার্ট হয়ে যায় CHO দিয়ে COH, CHOH সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল, CHOH কনভার্ট হয় C ডাবল বন্ডেড ও দিয়ে CH3COH, এন্ড টারশিয়ারি অ্যালকোহলে একইভাবে কনভার্সন হয়। কোন গ্রুপটা অক্সিডেশনে কোন গ্রুপে কনভার্ট হয় খেয়াল রাখতে হবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে কোন গ্রুপটা অক্সিডেশন হলে কোন গ্রুপে কনভার্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন এখানে কি হয়, কপারের প্রেজেন্সে যদি 573 কেলভিন টেম্পারেচারে হিট করা হয়, নামেই বলা আছে ডিহাইড্রোজেনেশন, মানে হাইড্রোজেন গ্যাস আউট হবে। ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন গ্যাস আউট হবে। কোনখান থেকে হাইড্রোজেন গ্যাসটা আউট হবে, কপার এট 573 কেলভিন টেম্পারেচার, কপার মেটাল দেওয়া হচ্ছে আর 573 কেলভিন টেম্পারেচার দেওয়া হচ্ছে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কোন পজিশন থেকে হাইড্রোজেনটা আউট হয়ে যাচ্ছে, OH আর কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে একটা H। প্রাইমারি অ্যালকোহলের OH আর কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে একটা H, এরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে আউট হয়ে যাচ্ছে। ফলে এই পজিশনে ডাবল বন্ড ইন হচ্ছে, এই বন্ডটা বেসিক্যালি এদিকে শিফট হয়ে যাচ্ছে এন্ড কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হচ্ছে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয় মানে তুমি একটা অ্যালডিহাইড পেয়ে গেলে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয় মানে ডিহাইড্রোজেনেশনের থ্রু দিয়ে তুমি একটা অ্যালডিহাইড পেয়ে গেলে। ছিল হচ্ছে CH2OH, পুরো গ্রুপটা কি ছিল CH2OH, এটা হচ্ছে পুরো গ্রুপটা ছিল CH2OH। এই CH2OH গ্রুপ থেকে অক্সিজেনটা থেকে OH থেকে একটা হাইড্রোজেন, আবার CH2 থেকেও একটা হাইড্রোজেন। পুরো গ্রুপটা ছিল কোন গ্রুপটা, CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল। তাতে অক্সিজেনের হাইড্রোজেন, CH2OH এর মধ্যে অক্সিজেনের হাইড্রোজেন, আবার CH2OH এর যে হাইড্রোজেন, OH এর হাইড্রোজেন আর CH2 গ্রুপের হাইড্রোজেন। যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকোহল তাই এখানে ছিল হচ্ছে CH2OH, তাই OH এর হাইড্রোজেন আর CH2 গ্রুপের হাইড্রোজেন এটা আউট হচ্ছে অ্যাজ হাইড্রোজেন গ্যাস হিসাবে এট হাই টেম্পারেচার 573 কেলভিন টেম্পারেচার এবং কপার।
এন্ড তার ফলে এই পজিশনে সি ডাবল বন্ডেড ও তৈরি হয়ে যাচ্ছে এন্ড তার ফলে তুমি সিএইচও গ্রুপ পেয়ে যাচ্ছ, অ্যালডিহাইড পেয়ে যাচ্ছ। পরেরটা তো দেখো একই রকম হচ্ছে, এটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? এখানে CHOH গ্রুপ আছে, CHOH গ্রুপ আছে, CHOH গ্রুপ, বাকি দুটো অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। CHOH গ্রুপ আছে মানে 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলে এগেন CHOH দুটো হাইড্রোজেন আছে, তারা আউট হয়ে যাচ্ছে অ্যাজ H2 হিসাবে এন্ড এই পজিশনে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, এই পজিশনে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে। তুমি আবার পাচ্ছ কিটোন মলিকুল। আগেরটাতে পাচ্ছিলে অ্যালডিহাইড, কারণ 1 ডিগ্রি অ্যালকোহল ছিল তাই অ্যালডিহাইড পাচ্ছিলে। 1 ডিগ্রি অ্যালকোহলে কি ছিল? 1 ডিগ্রি অ্যালকোহলে একটা হাইড্রোজেন আগে থাকতেই ছিল তাই অ্যালডিহাইড পাচ্ছিলে। এখানে হাইড্রোজেন কম আছে 2 ডিগ্রি অ্যালকোহল বলে, তাই কিটোন পাচ্ছ। এন্ড সিমিলার ওয়েতে এখানেও রিঅ্যাকশনটা হচ্ছে। 3 ডিগ্রি অ্যালকোহলতে একই ভাবে রিঅ্যাকশন হচ্ছে, এখানেও কপার এন্ড হাই টেম্পারেচারে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, দিয়ে অ্যালকিন তৈরি হচ্ছে। ওকে, সো এতদূর অবধি ছিল আমাদের ফুল অ্যালকোহল মলিকিউল। ফুল টোটাল অ্যালকোহলটা আমাদের এতদূর অবধি ছিল। অ্যালকোহলের সমস্ত কেমিক্যাল প্রপার্টিজ এইখানে শেষ হচ্ছে। অ্যালকোহলের সমস্ত কেমিক্যাল প্রপার্টিজ এখানে শেষ হচ্ছে। এখন কটা বাজে দেখি, এখন বাজে 9:35। সুতরাং আমরা আরো অ্যাটলিস্ট 10-15 মিনিটস ক্লাস করতেই পারি। ফেনলের প্রপার্টিটা স্টার্ট করে দেবো। তো যদি একটা 2 মিনিটসের ব্রেক নিতে চাও তাহলে 2 মিনিটসের একটা ব্রেক দিচ্ছি। 2 মিনিটস ব্রেকের পরে আমরা ফেনলে ব্যাক করছি। মোটামুটি 10টা অবধি ক্লাসটা করবো, যেখানে ফেনলের বেশ কিছু রিঅ্যাকশনস কভার করে রাখবো। কারণ ফেনল অনেকটা বড়, ফেনলকে একবারে ছাড়তে পারবো না, শুধু অ্যালকোহল করে ছাড়তে পারবো না, কারণ ফেনলটা অনেক বড় আছে, ফেনলটা আমাকে একটু এগিয়ে রাখতেই হবে। তাই একটা 2 মিনিটসের ব্রেক নিয়ে নাও। আফটার দ্য ব্রেক আমরা ফেনলকে স্টার্ট করবো, ফেনলের কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করবো এন্ড বেশ কিছু অ্যাসিডিক প্রপার্টি, বেশি প্রপার্টি দেখবো না, ফেনলের মেইনলি অ্যাসিডিক প্রপার্টিটা আজকে স্টাডি করবো। কারণ ফেনলেও একইভাবে OH গ্রুপ আছে, যেরকম অ্যালকোহলে OH ছিল এন্ড অ্যাসিডিক প্রপার্টি স্টাডি করেছিলাম, ফেনলেও OH গ্রুপ আছে। ওর অ্যাসিডিক প্রপার্টিটা আজকে অ্যাটলিস্ট স্টার্ট করে নেবো, মানে অ্যাসিডিক প্রপার্টিটা অ্যাটলিস্ট আজকে স্টাডি করে নেবো, দিয়ে ছাড়বো। সো একটা 2 মিনিটসের ব্রেক নিতে চাইলে নিয়ে নাও, আমরা তারপরে ব্যাক করছি অ্যাসিডিক প্রপার্টি নিয়ে। সো চলে আসি ফেনল কেন অ্যাসিডিক। সেটা হচ্ছে ফেনল একইভাবে অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার মানে বন্ড পেয়ারকে নিজের দিকে টানবে, অক্সিজেন হয়ে যাবে পার্শিয়ালি মাইনাস চার্জ, হাইড্রোজেন হয়ে যাবে পার্শিয়ালি প্লাস চার্জ। বন্ড পেয়ারকে নিজের দিকে টানার জন্য অক্সিজেন পার্শিয়ালি মাইনাস, হাইড্রোজেন পার্শিয়ালি প্লাস চার্জ নিয়ে নেবে। তার জন্য H+টা যে কোনো সুইটেবল প্রেজেন্সে হাইড্রোজেন বেরিয়ে যেতে পারবে অ্যাজ H+ এন্ড তার ফলে ও অ্যাসিডিটি শো করবে। হাইড্রোজেন যদি অ্যাজ H+ বেরিয়ে যায়, হাইড্রোজেন যদি অ্যাজ H+ বেরিয়ে যায় তাহলে যে আয়নটা তৈরি হবে সেই আয়নটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। O- তৈরি হবে, বেনজিনের উপরে অক্সিজেন, বেনজিনের উপরে অক্সিজেন, বেনজিনের উপরে অক্সিজেন এন্ড তারপরে অক্সিজেনের মাথায় O-। অবভিয়াসলি H+ বেরিয়ে যাচ্ছে মানে O- তৈরি হবে এন্ড তার ফলে যে H+টা বেরিয়ে যাচ্ছে দ্যাট ইজ দা রেসপন্সিবিলিটি ফর অ্যাসিডিটি। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে, প্রথমে আমরা দেখে নিই কেন এই প্রসেসটা হতে পারবে, এই প্রসেসের ইম্পর্টেন্সটা কি, যে কেন ফেনল অ্যাসিডিটি শো করছে। সো এই যে ফেনক্সাইড আয়নটা তৈরি হলো, ভালো করে দেখো, এই ফেনক্সাইড আয়নটা হাইলি রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পাচ্ছে, O- তৈরি করেছে, ঠিক আছে। O- টা প্রথমে লোন পেয়ার, অক্সিজেনের পরে দুটো লোন পেয়ার তো ছিলই, মাইনাস তৈরি করেছে। মাইনাসটা তৈরি হলো কেন? কারণ H+টা বেরিয়ে গেছে, ঠিক আছে। H+ বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে O-। ওই O-টাতে দুটো অক্সিজেন লোন পেয়ার তো ছিলই, 3 নম্বর লোন পেয়ার এসে জুটেছে কারণ মাইনাস চার্জটা এসছে। এবারে ওই লোন পেয়ারটা এখন রেজোনেন্স শুরু করেছে, লোন পেয়ারটা এই পজিশনে এসছে, তার ফলে এই পজিশনটা এখানে শিফট হয়েছে, এখানে মাইনাস চার্জ এসছে, মাইনাস চার্জ তারপরে এই পজিশনে এসছে আর এখানে ডাবল বন্ড এসছে, মাইনাস চার্জ তারপরে এই পজিশনে ডিলোকালাইজ হয়েছে, এই ডাবল বন্ড এই পজিশনে মাইনাস চার্জ তৈরি করেছে প্যারাতে, তারপর আবার প্যারা থেকে মাইনাস চার্জ মুভ করেছে এন্ড অর্থতে আবার ফার্দার মাইনাস চার্জ তৈরি হয়েছে এন্ড ফাইনালি অর্থ থেকে মাইনাস চার্জ মুভ করেছে এন্ড ডাবল বন্ডটা আবার মাইনাস চার্জ ফর্মে অক্সিজেনের মাথায় উইথড্র হয়ে গেছে, যেরকমটা ছিল সেরকমটা হয়ে গেছে। তার মানে পুরো মাইনাস চার্জটা একদম বেনজিন রিং বরাবর মুভ করতে পারছে, রেজোনেন্সের থ্রু দিয়ে হাইলি স্টেবিলিটি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি ফেনক্সাইড অ্যানায়নটা, এটা হচ্ছে ফেনক্সাইড অ্যানায়ন, ফেনক্সাইড অ্যানায়ন ইজ highly resonance stabilized। রেজোনেন্সের থ্রু দিয়ে ডিলোকালাইজেশন হচ্ছে মাইনাস চার্জের, আর মাইনাস চার্জের যত ডিলোকালাইজেশন হচ্ছে উইথ দ্য হেল্প অফ বেনজিন রিং তত বেশি স্টেবিলিটি পাচ্ছে ফেনক্সাইড আয়ন। তাহলে দেখো, যদি ফেনক্সাইডটা হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড হয়, এখানে আছে ফেনল, এদিকে ফেনক্সাইড, ফেনক্সাইডটা হাইলি স্টেবিলাইজড, তার মানে অবভিয়াসলি ফেনল ফেনক্সাইডের দিকেই যেতে চাইবে, কারণ এটা মোর স্টেবল, এটা হাইলি স্টেবল রেজোনেন্সের থ্রু দিয়ে। যেহেতু ফেনক্সাইড হাইলি স্টেবল থ্রু রেজোনেন্স, কেমন করে হচ্ছে,
মাইনাস চার্জ এখানে আসছে, পাই বন্ডের মুভমেন্ট হচ্ছে, মাইনাস চার্জ আসছে, মাইনাস চার্জ ডাবল বন্ড তৈরি করছে, তারপরে পাই বন্ডের মুভমেন্ট হয়ে যাচ্ছে, এন্ড এর ফলে কি হচ্ছে, হাইলি স্টেবিলিটি পাচ্ছে ফেনক্সাইডটা। সো যদি রাইট হ্যান্ড সাইডে হাইলি স্টেবিলিটি পাওয়া যায়, তাহলে এলএইচএস থেকে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের দিকেই যেতে চাইবে, ফেনক্সাইড তৈরি করতেই চাইবে। ফেনক্সাইড তৈরি করতে চাওয়া মানে H+ রিলিজ হয়ে যাওয়া, তার মানে অ্যাসিডিটি শো হয়ে যাওয়া। তার মানে ফেনলস আর অ্যাসিডিক বিকজ ফেনক্সাইড আয়নস আর স্টেবল। ফেনল থেকে ফেনক্সাইড আয়ন তৈরি হতে চাইছে বিকজ এটা মোর স্টেবল, এটা তৈরি হতে চাওয়া মানেই H+ কে রিলিজ করতেই হবে। দ্যাট ইজ ফেনলস আর অ্যাসিডিক বিকজ ফেনক্সাইড অ্যানায়নস আর স্টেবল। রেজোনেন্সের শুধু হাইলি স্টেবিলাইজ। কেমন করে স্টেবিলাইজ একটু আগে স্লাইডে আমরা দেখেছি। এবার এর জন্য একই ভাবে এরাও মেটালের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে। কি হবে, H2 আউট হয়ে যাবে, মেটালটা রিপ্লেস করবে হাইড্রোজেনকে, মেটালটা এসে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, আর হাইড্রোজেন আউট হয়ে যাবে, H2 ফর্মে অ্যালকোহল যা হচ্ছিল সেম টু সেম হবে। বেসের সঙ্গেও রিঅ্যাকশন হবে, অ্যাসিডিক ক্যারেক্টার মানে বেসের সঙ্গেও রিঅ্যাকশন হবে, HOH আউট হয়ে যাবে, HOH ওয়াটার তৈরি করে আউট হয়ে যাবে, এন্ড মেটালটা হাইড্রোজেনের জায়গাটাকে অকুপাই করবে, রিপ্লেস করে দেবে। তাহলে শুধু যদি মেটালের সঙ্গে রিঅ্যাকশন করি তাহলে সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে, সঙ্গে হাইড্রোজেন গ্যাস আউট হচ্ছে, হাইড্রোজেনটা শুধু রিপ্লেস হচ্ছে। বেসের সঙ্গে রিঅ্যাকশন করলে HOH ওয়াটার তৈরি করে আউট হয়ে যাচ্ছে, অ্যাসিড প্লাস বেস ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার, সো ওয়াটার তৈরি করে আউট হয়ে যাচ্ছে, এন্ড অ্যাসিড প্লাস বেস মিলে সল্টটা তৈরি করছে, সোডিয়াম ফেনক্সাইড সল্ট তৈরি করছে, সঙ্গে ওয়াটার আউট হয়ে যাচ্ছে। সো দিস আর দ্য ফেনলের অ্যাসিডিক প্রপার্টি। আর কি প্রপার্টি আছে, এবার অ্যাসিডিটির অর্ডার দেখতে হবে। অ্যাসিডিটির অর্ডার, ফেনলের ফেনক্সাইড যে অ্যানায়নটা আছে, ফেনক্সাইড অ্যানায়নের দুই রকম সিচুয়েশন হতে পারে। ফেনক্সাইড অ্যানায়নে এমন কেউ থাকতে পারে যে কিনা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেমন নাইট্রো গ্রুপ। এই পুরো ফেনক্সাইড অ্যানায়নের অর্থ পজিশন, প্যারা পজিশন, মেটা পজিশন ইলেকট্রন উইথড্রয়িং কোন গ্রুপ নাইট্রো গ্রুপ থাকতে পারে। অথবা ফেনক্সাইড অ্যানায়নে ইলেকট্রন ডোনেটিং কোন গ্রুপ যেমন অ্যালকিল গ্রুপ থাকতে পারে। তো এই গ্রুপগুলো যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাসিডিটি ভ্যারি করে যাবে। কেমন করে ভ্যারি করবে একবার বুদ্ধি করে দেখো। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে এই রেজোনেন্সটা হওয়াতে আরো হেল্প হচ্ছে। রেজোনেন্সটাতে অক্সিজেন থেকে ইলেকট্রন মুভ করে যাচ্ছে বেনজিনের দিকে, এই মুভমেন্টটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হেল্প করছে, মুভমেন্টটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হেল্প করছে। অক্সিজেন থেকে বেনজিনের দিকে যে ইলেকট্রনটা মুভ করে যাচ্ছে, দিয়ে ডিলোকালাইজেশন হচ্ছে, রেজোনেন্স হচ্ছে, এইটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হেল্প করছে। কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সে অর্থয় থাকুক, মেটায় থাকুক বা প্যারায় থাকুক, সে অক্সিজেন থেকে ইলেকট্রনকে টেনে নিয়ে আসছে বেনজিনের দিকে, দিয়ে বেনজিনের মধ্যে ইলেকট্রনটাকে ঘোরাতে সাহায্য করছে, রেজোনেন্সের থ্রু দিয়ে স্টেবিলিটি পেতে সাহায্য করছে। যত বেশি ফেনক্সাইডের স্টেবিলিটি বাড়বে তত বেশি ওইদিকে H+ রিলিজ হবে, মানে অ্যাসিডিটি বাড়বে। তার মানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচ থাকে ফেনলের সঙ্গে, নরমাল ফেনলে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, তাই নরমাল ফেনলে যত ফেনক্সাইডের স্টেবিলিটি থাকবে তার থেকে অনেক বেশি ফেনক্সাইড স্টেবিলিটি হবে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেমন নাইট্রো গ্রুপ, সায়ানাইড গ্রুপ এসব অ্যাটাচ থাকে। কারণ অক্সিজেন থেকে ইলেকট্রন পেয়ারটাকে বেনজিনের দিকে টেনে আনতে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হেল্প করে। অর্থই মেটায় প্যারায় ডিফারেন্ট ভাবে হেল্প করে, বাট হেল্প করে। সো যত বেশি ইলেকট্রনটা উইথড্র হয়ে যাবে বেনজিনের দিকে থ্রু দ্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তত ফেনক্সাইড স্টেবল। ফেনক্সাইড যত স্টেবল তত H+ বেশি রিলিজ হবে, যত H+ বেশি রিলিজ হবে তত অরিজিনাল ফেনলটা বেশি অ্যাসিডিক হবে। সো দিস ইজ দ্য অ্যাসিডিটির ফান্ডা। যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কেউ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে কি, এই অক্সিজেন থেকে ইলেকট্রনটা ডিলোকালাইজ হবে, তবে গিয়ে রেজোনেন্স হবে, তবে গিয়ে স্টেবিলিটি পাবে। বাট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে, ডিলোকালাইজেশন তো করছেই না, উল্টে অক্সিজেনের উপরে মাইনাস চার্জের বার্ডেন বাড়াচ্ছে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করছে, অক্সিজেনের দিকে আরো ইলেকট্রনকে ঠেলছে। অক্সিজেন চাইছে তার থেকে ইলেকট্রনটা একটু বেনজিনের দিকে যাক, দে রেজোনেন্স হোক, দে স্টেবিলিটি পাক। বাট ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি করছে, আরো অক্সিজেনের দিকেই ঠেলছে, ইলেকট্রনকে অক্সিজেনের দিকে ঠেলছে, বেনজিন থেকে অক্সিজেনের দিকে ঠেলছে। একই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, তারপর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আরো মাইনাস চার্জ খেলছে, অবভিয়াসলি ফেনক্সাইড লেস স্টেবল হয়ে যাবে। ফেনক্সাইড লেস স্টেবল হয়ে যাওয়া মানে কম H+ রিলিজ হবে, কম H+ রিলিজ হওয়া মানে অ্যাসিডিটি কমে যাবে ফেনলটা। সো এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল। এবারে এখানে ভ্যারি করে যাবে কি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা অর্থ মেটা প্যারা কোন পজিশনে আছে তার উপরে ফার্দার অ্যাসিডিটি ভ্যারি করবে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা অর্থ মেটা প্যারা কোন পজিশনে আছে তার উপরে ফার্দার অ্যাসিডিটি ভ্যারি করবে। সুতরাং এখন আমরা দেখব নাইট্রোফেনল যদি হয়, অর্থাৎ ফেনল তো আছেই, নাইট্রো পজিশন নাইট্রো আছে,
অর্থতে, প্যারাতে বা মেটাতে, সেক্ষেত্রে কেমন অ্যাসিডিটির অর্ডার হবে। প্রথমে চলে আসছি প্যারাতে নাইট্রো আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সুন্দর রেজোন্যান্স স্ট্রাকচার ড্র করা আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ফেনল থেকে কেমন ভাবে ইলেকট্রনটা উইথড্র হয়ে যাচ্ছে, বেনজিন রিং এ ঘোরার আগে নাইট্রোর দিকে শিফট হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনটা একদম স্মুথলি ফ্লো করে যাচ্ছে টুয়ার্ডস প্যারা নাইট্রো। প্যারাতে নাইট্রো থাকা মানে স্মুথ ফ্লো অফ ইলেকট্রন হবে, প্যারাতে নাইট্রো থাকা মানে স্মুথ ফ্লো অফ ইলেকট্রন হবে। ইলেকট্রন যদি স্মুথলি ফ্লো করে যায় টাইপের রেজোন্যান্স স্ট্রাকচার তৈরি হবে। ইলেকট্রন যদি স্মুথলি ফ্লো করে যায় অবভিয়াসলি H+ ইজিলি বেরিয়ে যাবে, অবভিয়াসলি H+ ইজিলি বেরিয়ে যাবে, মানে মোর অ্যাসিডিটি হবে। প্যারাতে নাইট্রো থাকা মানে ইলেকট্রন একদম স্মুথলি লিনিয়ারলি ফ্লো করে যাচ্ছে, এখান থেকে স্টার্ট হয়েছে পুরো একদম লিনিয়ারলি নাইট্রোর দিকে ফ্লো করে গেছে প্যারার নাইট্রোতে। তার মানে যত ইলেকট্রন স্মুথলি ফ্লো করে যাচ্ছে তত H+ বেশি রিলিজ হচ্ছে, তত বেসিক্যালি স্টেবিলিটি হচ্ছে, মানে ফেনক্সাইডও স্টেবিলিটি পাচ্ছে কারণ স্মুথ ফ্লো হয়ে যাচ্ছে ইলেকট্রন পেয়ারের, এন্ড H+ তত বেশি বেশি রিলিজ হচ্ছে, মানে অ্যাসিডিটি বাড়ছে যদি প্যারাতে নাইট্রো থাকে। যদি অর্থই নাইট্রো থাকে তাহলে এখানে ফ্লো হচ্ছে কিন্তু একটু টুইস্টেড ওয়েতে হচ্ছে, এখানে ইলেকট্রন পেয়ারটা আসছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এইভাবে একটু টুইস্টেড ওয়েতে, অর্থাৎ স্মুথলি ফ্লো হলো না, ইলেকট্রন ফ্লোটা এরকম ভাবে হলো, একটু টুইস্টেড ইলেকট্রন ফ্লো হলো, টুইস্টেড ইলেকট্রন ফ্লো হলো। অবভিয়াসলি টুইস্টেড ইলেকট্রন ফ্লো হলে ইলেকট্রন ফ্লোটা একটু হলেও হিন্ডার্ড হচ্ছে, ইলেকট্রন ফ্লো একটু হলেও হিন্ডার্ড হওয়া মানে রেজোন্যান্স স্ট্রাকচার একটু হলেও ডিস্টেবিলাইজ থাকবে, রেজোন্যান্স স্ট্রাকচার ডিস্টেবিলাইজ থাকা মানে H+ একটু হলেও কম হবে, কম বেরোবে, তাই লেস অ্যাসিডিক হবে। অর্থতে যদি নাইট্রো থাকে অ্যাসিডিটি একটু হলেও কমলো দেন প্যারানাইট্রোফেনল, তার মানে অর্থ নাইট্রোফেনলের অ্যাসিডিটি একটু কমলো প্যারানাইট্রোফেনল, কারণ এখানে স্মুথলি ফ্লো হচ্ছে না ইলেকট্রনের, একটু টুইস্টেড ওয়েতে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে। And obviously ইলেকট্রনের ফ্লোটা টুইস্টেড হয়ে, ইলেকট্রনের ফ্লো টুইস্টেড হয়ে হওয়া মানে অ্যাসিডিটি কম হবে, H+ কম রিলিজ হচ্ছে। যদি এবার মেটায় থাকে নাইট্রো, নাইট্রো যদি মেটায় থাকে ভালো করে দেখো, মেটা নাইট্রোর দিকে ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে না, ইলেকট্রন এখান থেকে ফ্লো করা শুরু করেছিল রেজোনেন্সের থ্রু দিকেই মুভ করে গেছে, কোনো ফ্লোই যায়নি ওইদিকে, কোনো ফ্লোই যায়নি ওইদিকে, ইলেকট্রন উইথড্রই করতে পারছে না, ইলেকট্রনের ফ্লোটার দিকে যাচ্ছেই না, ইলেকট্রনের ফ্লো ক্লিয়ারলি এরকম ভাবে বাইপাস করে গেছে, ইলেকট্রনের ফ্লো ক্লিয়ারলি বাইপাস করে গেছে নাইট্রো গ্রুপকে। কিন্তু হ্যাঁ, নাইট্রো গ্রুপে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তার একটা খালি -I ইফেক্ট শো করতে পারছে, তাই স্লাইট উইথড্রল হচ্ছে, স্লাইট উইথড্রল হচ্ছে থ্রু -I ইফেক্টের জন্য, স্লাইট উইথড্রল অফ ইলেকট্রন, -I ইফেক্টের থ্রু দিয়ে স্লাইটলি একটা ইলেকট্রন উইথড্র হচ্ছে। কিন্তু হ্যাঁ, নাইট্রোর দিকে পুরো রেজোনেন্সের থ্রু দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে না, স্লাইট একটা -I ইফেক্টের থ্রু দিয়ে উইথড্র হচ্ছে, বিকজ এরা সবাই ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। তার মানে এখানেও H+ রিলিজ হবে কিন্তু অনেক কম রিলিজ হবে, কারণ ইলেকট্রনটা ফ্লোই করতে পারছে না যে H+ কে বার করবে, তার মানে এখানে লিস্ট অ্যাসিডিটি থাকবে। তার মানে আমরা অর্ডারটা কি বলতে পারি, ফেনল সেটা সব থেকে কম অ্যাসিডিক, তারপরে মেটানাইট্রোফেনল যেখানে ইলেকট্রন উইথড্র তো হচ্ছে কিন্তু লিস্ট ওয়েতে হচ্ছে, তাই H+ বেরোবে না অতটা, তারপরে অর্থোনাইট্রোফেনল যেখানে ইলেকট্রন উইথড্র হচ্ছে টুইস্টেড ওয়েতে হচ্ছে, এন্ড সবথেকে অ্যাসিডিক প্যারানাইট্রোফেনল যেখানে ইলেকট্রন একদম লিনিয়ার ফ্লোয়ের থ্রু দিয়ে স্মুথলি উইথড্র হয়ে যাচ্ছে, লিনিয়ার ফ্লোয়ের থ্রু দিয়ে পুরোপুরি স্মুথলি উইথড্র হয়ে যাচ্ছে, তাই মোস্ট অ্যাসিডিক হবে প্যারানাইট্রোফেনল। এটা আমাদের এক্সপেক্টেড অর্ডার, এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড অর্ডার। ফেনলে কোনো উইথড্রয়িং এফেক্টই নেই, এখানে লিস্ট অ্যাসিডিক এবং এইভাবে অ্যাসিডিটি অল্প অল্প করে বাড়ছে। মেটাতে হালকা উইথড্র তাই H+ টা একটু বেরোবে, অর্থতে একটু টুইস্টেড হইতে উইথড্র তাই একটু বেরোবে, প্যারাতে একদম স্মুথলি উইথড্রল তাই অনেকটাই বেরিয়ে যাবে H+। এবারে অর্থতে একটা এফেক্ট হয়, এই যে দেখে নাও -I এফেক্টটা কেমন করে মেটানাইট্রোতে হচ্ছে, দেখো উইথড্রল হচ্ছে, ইলেকট্রন কিন্তু পুরোপুরি মুভ করছে দেখায়নি, ইলেকট্রনটা জাস্ট এরকম ভাবে একটু স্লাইটলি ফ্লো করে যাচ্ছে দেখিয়েছে, অর্থাৎ স্লাইট উইথড্র হচ্ছে, দিস ইজ দ্য -I এফেক্ট। ঠিক আছে, এরকম জাস্ট বন্ড বরাবর ইলেকট্রনটা শিফট হয়ে যাচ্ছে, কারণ নাইট্রোজেন দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে না,
সো নাইট্রোতে যেহেতু দুটো ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট আছে, নাইট্রোজেন এন্ড অক্সিজেন, তো ইলেকট্রনটা বন্ড বরাবর একটু শিফট হচ্ছে, কিন্তু হ্যাঁ পুরো একদম মুভমেন্ট করে উইথড্র হয়ে যাচ্ছে না, পুরো পাই বন্ডের থ্রু দিয়ে মুভমেন্ট হয়ে উইথড্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। অর্থতে একটা অর্থ এফেক্টও আছে, দেখো অর্থতে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যায়, তাই অর্থতে যেটুকু আমরা অ্যাসিডিটি এক্সপেক্ট করি ওই অ্যাসিডিটি আরো কমে যায়, এটাকে বলে অর্থ এফেক্ট। হাইড্রোজেন বন্ডিং হয়ে গেছে, কি হয়েছে ভালো করে দেখো, অর্থ পজিশনের যে হাইড্রোজেন আর নাইট্রো গ্রুপ এরা কি করেছে, নিজের একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে নিয়েছে। এখানে নাইট্রো গ্রুপের অক্সিজেন আর ফেনলের হাইড্রোজেন, এদের মাঝখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে গেছে একই মলিকুলের মধ্যে। ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে গেছে, একই মলিকুলের দুটো পার্টের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং হয়ে গেছে, OH গ্রুপ আর নাইট্রো গ্রুপ। এই অবস্থায় বলো এই হাইড্রোজেনটা কি চাইলেও বেরোতে পারবে H+ হিসাবে? কোনোদিন পারবে না, কারণ ওই হাইড্রোজেনটাকে দিক থেকে নো ডাউট ইলেকট্রনের উইথড্রল আছে, এমন নয় নেই। অক্সিজেনের এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এইভাবে ইলেকট্রনের উইথড্রল আছে টুইস্টেড ওয়েতে। ইলেকট্রনের টুইস্টেড ওয়েতে উইথড্রলের জন্য হাইড্রোজেনটা H+ ফর্মে বেরোতেও চায়, কিন্তু ওই হাইড্রোজেনকে নাইট্রো আবার হোল্ড করে রেখেছে হাইড্রোজেন বন্ডিং দিয়ে। তার মানে একদিকে উইথড্র করে নিচ্ছে যাতে H+টা বেরিয়ে যেতে পারে, কিন্তু অন্যদিকে H+কে আবার চেপেও ধরে রেখে দিয়েছে হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে। অর্থতে এটাকে বলে অর্থ এফেক্ট। এর জন্য যদিও বা আমরা এক্সপেক্ট করছিলাম যে অর্থ আইসোমারটা, অর্থ নাইট্রোফেনলটা একটু অ্যাসিডিক হবে, কারণ ইলেকট্রনটা একটু হলে উইথড্র হচ্ছে, আর উইথড্র হলে H+টা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, কিন্তু সেটুকুও জলে চলে গেল। মেটার থেকেও এর ইলেকট্রন অ্যাসিডিটি কমে যাবে, মেটার থেকেও অ্যাসিডিটি কমে যাবে, কারণ ইলেকট্রন উইথড্র হয়ে H+ বেরোনোর টেন্ডেন্সি থাকলে কি হবে, ওই H+ কে ট্র্যাপ করে দেওয়া হয়েছে বাই হাইড্রোজেন বন্ডিং। নাইট্রো গ্রুপের অন্য পার্ট ওই H+ কে ট্র্যাপ করে দিয়েছে, ওখানে লক করে দিয়েছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করে দিয়ে ওই হাইড্রোজেনটাকে বেরোতেই দিচ্ছে না, ট্র্যাপ বা লক করে দিয়েছে। তার জন্য আমাদের যে এক্সপেক্টেড অর্ডারটা ছিল আগের পেজে, দিস ইজ দ্য এক্সপেক্টেড অর্ডার, এক্সপেক্টেড অ্যাসিডিক অর্ডার, এটা এক্সপেক্টেড ছিল। এই এক্সপেক্টেডে কোথায় চেঞ্জটা হবে, অর্থ আর মেটায় পজিশন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মেটা বেশি অ্যাসিডিক হয়ে যাবে, অর্থ লেস অ্যাসিডিক হয়ে যাবে। ফেনল তারপরে অর্থ হয়ে যাবে, কারণ অর্থতে যদিও বা ইলেকট্রনের স্মুথ ফ্লো, টুইস্টেড ফ্লো হচ্ছিল, অর্থতে ইলেকট্রনের টুইস্টেড ফ্লো এর জন্য হাইড্রোজেনটা বেরিয়ে যেতে চাইছিল, বাট ওই হাইড্রোজেনটাকে হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে ট্র্যাপ করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, তাই বেরোতে পারে না। H+ বেরোতে না পারা মানে অ্যাসিডিটি হবে না, তাই অর্থ আগে চলে আসবে, মেটাটা পরে চলে আসবে। এটা ছিল এক্সপেক্টেড অর্ডার, অর্থটা আগে চলে আসছে বিকজ অফ দ্য অর্থ এফেক্ট, যেখানে হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে হাইড্রোজেনটা ট্র্যাপ হয়ে গেছে, লক হয়ে গেছে, আর মেটাতে তো এরকম কোনো লক নেই, তাই মেটাটা পরে চলে যাচ্ছে, প্যারাটা মোস্ট অ্যাসিডিক হচ্ছে। লাস্ট সিচুয়েশনে চলে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়াল অর্ডারটা কিরকম হলো মাথায় ঢুকেছে হোপফুলি। অ্যাকচুয়াল অর্ডারটা এরকম হলো, তাহলে আমাদের প্রথমে ফেনল, তার থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে অর্থ নাইট্রোফেনল, তার থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে মেটা নাইট্রোফেনল। মেটা নাইট্রোফেনল যে বেশি অ্যাসিডিক হলে তো মেটা নাইট্রোর কোনো রোল নেই, অর্থ ফলস খেয়ে গেছে, অর্থর হাইড্রোজেন ট্র্যাপড হয়ে গেছে, মেটার কোনো ক্রেডিট নেই ওর অ্যাসিডিটি বেশি হওয়াতে। মোস্ট অ্যাসিডিক হচ্ছে প্যারানাইট্রোফেনল। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অর্ডার। চলে আসছি এবার যদি লাস্ট সিচুয়েশনে, আর 2-3টা স্লাইড আছে, যে যদি ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ থাকে, যেমন লোন পেয়ার वाला যে কোনো গ্রুপ, NH2 গ্রুপ, অ্যালকিল গ্রুপগুলো প্লাস আই ইফেক্ট আছে, ইলেকট্রন ডোনেট করে। NH2 গ্রুপ তার লোন পেয়ার আছে, ইলেকট্রন ডোনেট করে। লোন পেয়ার वाला যদি কোনো গ্রুপ থাকে তাহলে কি সিন হয় দেখো। লোন পেয়ার কি করবে, লোন পেয়ার H+ এর বেরোনোকে আটকাবে, কারণ লোন পেয়ার আসবে, অর্থ পজিশন থেকে লোন পেয়ার আসছে, H+ এর বেরোনোকে আটকাচ্ছে, ঠিক আছে। প্যারা পজিশন থেকেও লোন পেয়ারের থ্রু দিয়ে ইলেকট্রন আসছে, H+ এর বেরোনোকে আটকাচ্ছে। তার মানে প্যারা পজিশন থেকে কেমন করে আসছে, পুরো স্মুথ এন্ড লিনিয়ার লোন পেয়ারের সাপ্লাই আসছে, স্মুথ সাপ্লাই অফ ইলেকট্রন, লিনিয়ার সাপ্লাই অফ ইলেকট্রন। এখানে উইথড্রল হচ্ছে না, সাপ্লাই হচ্ছে, স্মুথ এন্ড লিনিয়ার সাপ্লাই অফ ইলেকট্রন হচ্ছে। প্যারা থেকে যত স্মুথ এন্ড লিনিয়ার সাপ্লাই হচ্ছে ইলেকট্রনের, তত H+ আর বেরোতে পারবে না, কারণ ইলেকট্রন আসছে, H+ কে আটকাচ্ছে। ইলেকট্রন এসে H+ ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছিল না, H+ কেন বেরোতে চাইছিল, কারণ অক্সিজেন ইলেকট্রনকে নিয়ে নিয়েছিল।
H+ কে ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে দিয়েছিল, বাট NH2 গ্রুপ কি বলছে, চিন্তা করিস না আমি ইলেকট্রন পাঠাচ্ছি, তোর বেরোনোর দরকার নেই। NH2 H+ কে এটাই বলছে, চিন্তা করিস না আমি ইলেকট্রন পাঠাচ্ছি প্লাস আর এফেক্টের থ্রু দিয়ে, তোর বেরোনোর দরকার নেই। তুই ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেছিস বুঝতে পারছি, বাট আমি ইলেকট্রন পাঠাচ্ছি। তুই ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেছিস কিন্তু আমি ইলেকট্রন পাঠাচ্ছি। ইলেকট্রন কেমন করে পাঠাচ্ছে, প্যারা থেকে পুরো স্মুথ সাপ্লাই হচ্ছে। অর্থ থেকে কেমন করে পাঠাচ্ছে, টুইস্টেড সাপ্লাই হচ্ছে। টুইস্টেড সাপ্লাই অফ ইলেকট্রন। তাহলে কোথায় ইলেকট্রন বেশি আসছে, অবভিয়াসলি প্যারা থেকে ইলেকট্রন বেশি আসছে। ইলেকট্রন বেশি আসে মানে H+ বেরোবে না, H+ বেরোবে না মানে প্যারাটা সব থেকে কম অ্যাসিডিক হবে এখন যদি NH2 গ্রুপ থাকে, মানে প্যারা অ্যামিনো ফেনল যদি হয়। এখন অ্যামিনো গ্রুপ আছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। প্যারা পজিশনে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, সে স্মুথ সাপ্লাই করছে ইলেকট্রনের, দিয়ে হাইড্রোজেনের বেরোনোটাকে সব থেকে আটকে দিচ্ছে। স্মুথ সাপ্লাই করছে ইলেকট্রনের, দিয়ে H+ এর বেরোনোকে আটকে দিচ্ছে। H+ এর বেরোনোকে আটকে দেওয়া মানে এখানে লিস্ট অ্যাসিডিক হয়ে গেল। এখানে একটু সাপ্লাই করতে পারছে, টুইস্টেড ওয়েতে সাপ্লাই করছে ইলেকট্রনকে, একটু সাপ্লাই করতে পারছে, তাই H+ একটু হলেও বেরোতে পারে, একটু বেশি অ্যাসিডিক। মেটাতে কি হচ্ছে, মেটাতে আলাদা করে সাপ্লাই করতেই পারছে না। ভালো করে দেখো, লোন এখানে ছিল, পাই বন্ড এখানে গেছিল, এন্ড তারপরে পাই বন্ডের সাপ্লাই ঘুরে গেছে, OH এর দিকে যেতেই পারেনি। OH এর দিকে পাই বন্ড থেকে আসে ইলেকট্রন সাপ্লাই যেতে পারেনি। ঠিক আছে, ইলেকট্রনের সাপ্লাইটা একদম এরকম ভাবে ঘুরে গেছে। ইলেকট্রনের সাপ্লাইটা এখান থেকে এসছে, দিয়ে এই দিকে ঘুরে গেছে, OH কে বাইপাস করে গেছে। ইলেকট্রনের সাপ্লাই এসেছিল কিন্তু OH কে বাইপাস করে গেছে, OH এর দিকে যেতে পারেনি। তার মানে মেটাতে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাতে OH এর খুব একটা ফায়দা নেই, কারণ OH এর দিকে ইলেকট্রন পাঠিয়েছিল বাট ওই ইলেকট্রন যায়নি, পৌঁছয়নি, OH পর্যন্ত ওই ইলেকট্রন পৌঁছচ্ছে না, যদিও বা এ পাঠিয়েছিল। তার মানে মেটাতে কি হবে, আরো সিচুয়েশনটা এরকম হয়ে যাবে। তার মানে আমাদের অর্ডারটা কি হবে এখন অর্ডারটা হবে ফেনল। এটা সব থেকে বেশি অ্যাসিডিক, কারণ এখানে কেউ আলাদা করে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে না, এখানে জাস্ট নরমালি আছে, কেউ এর মাথায় ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে না, তাই এখান থেকে H+ আরামসে বেরোতে পারবে, তাই এ মোস্ট অ্যাসিডিক হবে। কারণ এখানে আলাদা করে ইলেকট্রন সাপ্লাই দিয়ে H+ এর বেরোনোকে কেউ আটকানোর মতন কেউ নেই, কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই যে ইলেকট্রনের সাপ্লাই দিয়ে H+ এর বেরোনোটাকে অ্যাসিডিটিটাকে আটকাবে। এর থেকে কম অ্যাসিডিক কি হবে, এই কম্পাউন্ডটা মেটাতে যে আছে। এখানে একটু চেষ্টা করেছিল কিন্তু স্টিল অতটা আটকাতে পারেনি। এর চেষ্টা করেছিল বাট ইলেকট্রনের ফ্লোটা এরকম ভাবে বাইপাস হয়ে গেছে, ওদিকে যায়নি অতটা, বাট স্টিল এসছিল, কিছুটা হলো হালকা এসছিল, তাই H+ এর বেরোনোটা অনেকটাই থাকবে, তাই এটা তার থেকে একটু কম অ্যাসিডিক হবে। অর্থাৎ এখানে H+ বেরোবে। এখানে যেমন কেউই নেই ইলেকট্রন সাপ্লাই দেওয়ার, এখানে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার একজন ছিল কিন্তু সেটা পুরোপুরি সাপ্লাই দিয়ে উঠতে পারেনি, তাই এখানেও H+ বেরিয়ে যাবে। এরপরে কি হবে, অর্থ, কারণ এখানেও এই ইলেকট্রনের সাপ্লাই এসছে যদিও বা টুইস্টেড ওয়েতে, OH এর দিকে ইলেকট্রনের সাপ্লাই এসছে কিন্তু টুইস্টেড ওয়েতে সাপ্লাইটা এসছে, তাই H+ এর বেরোনো অনেকটাই আটকানো গেছে, অ্যাসিডিটি অনেকটাই কম হবে। এন্ড সব থেকে লিস্ট অ্যাসিডিক কি হবে, হচ্ছে প্যারা আইসোমারটা, কারণ প্যারা থেকে একদম স্মুথ সাপ্লাই আসছে, স্মুথ সাপ্লাই এর থ্রু দিয়ে H+ এর বেরোনোকে পুরোপুরি আটকে দেওয়া হচ্ছে, তাই ওটা লিস্ট অ্যাসিডিক। তার মানে ফেনল হচ্ছে এখন মোস্ট অ্যাসিডিক, তারপরে মেটানাইট্রোফেনল, মেটাঅ্যামিনোফেনল, যেখানে কিনা ফ্লো আসতে চেয়েছিল কিন্তু পুরোটা আসতে পারেনি, তাই H+ বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে অর্থো অ্যামিনোফেনল, যেখানে হচ্ছে টুইস্টেড ওয়েতে ইলেকট্রনের ফ্লো এসছে, তাই H+ এর বেরোনো অনেকটাই আটকে যাবে, অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে। এন্ড লাস্ট হচ্ছে প্যারানাইট্রোফেনল, যেখানে H+ এর দিকে ভালো রকমের একটা ইলেকট্রনের ফ্লো যাচ্ছে এন্ড তার জন্য H+ এর বেরোনো পুরোপুরি ভাবে আটকে যাচ্ছে। So this will be the acidic order, যেখানে হচ্ছে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কেমন হবে দেখলাম, নাইট্রো গ্রুপ থাকলে, এন্ড ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কেমন হবে দেখলাম, অ্যামিনো গ্রুপ যদি প্রেজেন্ট থাকে। তো বলো, অ্যাসিডিটির পার্টটা পুরোপুরি ফেনলের শেষ হলো। এইখানে আমরা যে ক্লাসটা স্টপ করছি, এই পার্টে কারো কোনো বুঝতে অসুবিধা নেই, হোপফুলি একটু রেসপন্স করো। সৃজা, তোমার কোনো অসুবিধা আছে এইখান অব্দি? কারণ ফেনলের অ্যাসিডিটি পার্টটা শেষ হয়ে গেছে, এটা তো মেজর পার্ট ছিল অ্যাসিডিটি পার্টটা। এরপরে আমরা ফেনলের অন্যান্য স্পেশাল রিঅ্যাকশনে চলে যাব নেক্সট ক্লাসে। সেটা রেসপন্স করে আমাকে বলো যে ক্লিয়ার কিনা। শ্রেয়শ্রী, ক্লিয়ার পুরোপুরি ফেনলের অ্যাসিডিটি পার্ট, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্ট, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের এফেক্ট পুরোপুরি ক্লিয়ার? শ্রেয়শ্রী
সার্গিক সার্গিক দৈবজিৎ সৃজা সার্গিক দৈবজিৎ সৃজা ওকে পারফেক্ট। তাহলে আমরা নেক্সট ক্লাসে ফেনলের অ্যাসিডিটিটা আজকে শুরু করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ফেনলের ফার্দার যে ডিটেইল রিঅ্যাকশনস গুলো আছে যেগুলো অ্যাবসলিউটলি ফেনলের রিঅ্যাকশন, নেক্সট ক্লাসে আমরা যেটা বেসিক্যালি করব ওটাতে অন্য কোনো রিঅ্যাকশনের সঙ্গে মিল পাওয়া যাবে না, ঠিক আছে? ওটা অ্যাবসলিউটলি ফেনলের রিঅ্যাকশন, ফেনলই ওই রিঅ্যাকশনস গুলো দেখাবে, ফেনলের এক্সক্লুসিভ রিঅ্যাকশনস গুলো স্টাডি করতে হবে যেগুলো এর আগে কখনো কোথাও পড়িনি, ঠিক আছে? সো সেই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসটা কিন্তু অফলাইনে রাখছি, কারণ ফেনলের স্পেশাল রিঅ্যাকশনস গুলো আছে যেটা অনলাইনে বসে বুঝতে যথেষ্ট অসুবিধা হতেও পারে। আমি চাই ক্লাসে ফুল অ্যাটেনশনটা থাকুক। তো নেক্সট ক্লাস তো অফলাইনে থাকবে, নেক্সট ক্লাস থেকে বেসিক্যালি ক্লাস অফলাইনেই থাকছে। সো নেক্সট ক্লাসে অফলাইনে ক্লাসে চলে এসো, কারণ আমরা ফেনলের স্পেশাল রিঅ্যাকশন গুলো স্টার্ট করছি। আজকে এখানে ক্লাসটা শেষ করছি। স্যার বলো।